আমি ছোটবেলা থেকে বেড়ে উঠেছি উত্তরাতে। উত্তরাতে আমার বেড়ে ওঠা। ছোটতে আমার আব্বু কর্পোরেট জব করতো, আম্মু হাউসওয়াইফ। তাদের একমাত্র মেয়ে ছিলাম আমি, প্রত্যাশা। আমার ছোটবেলা থেকেই আমি খুব চঞ্চল টাইপের মেয়ে। আমার স্কুল জীবন হচ্ছে বিকারুন স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে আমি এসএসসি পাশ করেছি। ছোটবেলায় আম্মুর সঙ্গে হচ্ছে দুষ্টামি করতাম অনেক বিষয় নিয়েই। পরবর্তীতে হঠাৎ আম্মুর সঙ্গে বাহিরে গিয়েছিলাম আমি। বাহিরে গিয়ে অনেক দুষ্টামি করতে করতে হঠাৎ করে আম্মুকে বলে ফেলি যে, আম্মু অনেক দামি একটা জামা কেনার খুব বায়না ধরেছিলাম আম্মুকে। আম্মু বলেছে, আম্মু আমার এই জামাটা কিনা দাও। আম্মু বলেছে যে, তুমি কি এখন বড় হয়েছো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। তো এই জামা পরার মতো তোমার কি বয়স হয়েছে? দেখছো এটা কত লম্বা একটা জামা। তো পরে আম্মু আর কিনে দিল না। পরে কাঁদতে কাঁদতে বাসাতে আসলাম। বাসাতে এসে আব্বুকে বললাম যে, আব্বু আম্মুকে বলেছিলাম আমাকে একটা ড্রেস কিনে দিতে, আম্মু কিনে দেয়নি। বান্ধবীরা সবাই বার্থডে পার্টিতে যাবে, আমিও যাবো সেখানে, কিন্তু আম্মু দেখছে ড্রেসটা কিনে দিল না, আমি আর কোনো বার্থডে পার্টিতে যাবোই না আমার বান্ধবীর। তখন আব্বু বলল, ও ঠিক আছে, সমস্যা নেই, সামনে যখন বেতন পাবো তখন কিনে দেবো 2 দিন পরেই। পরে আব্বু যখন এই কথা বলেছে তখন তো খুবই হ্যাপি। এরপরে 2 দিন পরে আব্বুর সঙ্গে চলে গেলাম সেই শপিং মলে, গিয়ে ওই ড্রেসটা কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পরে আব্বু আরো গিফট কিনে দিল আমার বান্ধবীর জন্য, নিয়ে চলে গেলাম বান্ধবীদের বাসাতেই। তো ওখানে অনেক আনন্দ করেই বাসাতে ফিরে আসা, আব্বুর সঙ্গেই ফিরে আসলাম। ফিরে আসার পরে এরপরে রাত তো ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে পর সকালে আমার স্কুল ছিল, স্কুলে গেলাম। গিয়ে ওখানে আমার ক্লাস টিচার ছিল। ক্লাস টিচার অনেক ভালো ছিল। ওনার নাম হচ্ছে তানিয়া। তানিয়া ম্যাম আমার ফেভারিট একজন ক্লাস টিচার। ওনার সঙ্গে এমন কোনো বিষয় নাই আমি কখনো শেয়ার করিনি। সব বিষয়, পারিবারিক থেকে শুরু করে সব বিষয় তার সঙ্গে শেয়ার করতাম। পরে আমার বান্ধবী ছিল লুনা, ওর নাম। লুনা আমার ক্লাসের বেস্ট বান্ধবী ছোটবেলা থেকেই। লুনাদের ওই দিন হচ্ছে ইনভাইটেড ছিলাম। তো বলে ওর বোনের বিয়েতে বলেছিল যে ও চাঁদপুরে যাওয়ার জন্য। আমি লুনাকে বলেছিলাম, ঠিক আছে, আমি আমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলি, যদি আব্বু আম্মু অনুমতি দেয় তাহলে আমি তোমার সাথে যাব। পরে আমরা চলে আসলাম। আসার পরে আমার চাচু আসছে দেশের বাইরে থেকে। চাচু আসছে, তো চাচুর সঙ্গে আমরা গ্রামে গিয়েছি। আমরা গ্রামের বাড়ি যশোরে গিয়েছি। যাওয়ার পরে ওখানে পারিবারিক কিছু সমস্যা ছিল, যেমন আমার আম্মুরও হচ্ছে রিলেশন ছিল আমার আব্বুর সাথে, যখন এইসব বিষয় নিয়ে একটু পারিবারিক সমস্যার মধ্যে ছিল। পরে ওখানে আমার দাদা তখন মারা গিয়েছে। দাদার মারা যাওয়ার যে মিলাদ হয় সেই মিলাদে অংশগ্রহণ করে চলে আসছি। বাসায় আসার পরে ওই যে আমি বান্ধবীর বাসাতে যাব বলেছিলাম চাঁদপুরে, সেখানে আম্মুকে বলছে, আম্মু আমার বান্ধবী ইনভাইট করেছে, আমি চাঁদপুরে যাব। আম্মু বলতেছে, তুমি চাঁদপুরে যাবে এত দূরে, তুমি কখনো যাওনি আগে, তাহলে তুমি এখন যেতে চাচ্ছ কেন? আমি আম্মুকে অনেক রিকোয়েস্ট করি, আম্মু প্লিজ তুমি আব্বুকে যেভাবেই হোক ম্যানেজ করো, আমরা তো গ্রাম থেকে ঘুরে আসলাম, তাছাড়া এখন তো আমার ছুটি আছে, ফাইনাল এক্সাম হয়ে গেছে, আমি ক্লাস 9-এ পড়তাম। তখন আম্মু বললো যে তুমি এখন যাবে, তুমি তো অনুমতি দিবে না, তুমি এখনো ছোট না, এত দূরে তুমি কিভাবে যাবা? আম্মু তুমি বান্ধবীর সঙ্গে তো বলেছি, আমি কথা দিয়েছি ওদেরকে, আমি আম্মুকে বলে জানাবো, তুমি ওর আম্মুর সঙ্গে কথা বলো। তখন আমার আম্মু আমার এই বান্ধবীর আম্মুর কাছে ফোন দিয়েছে যে আমাকে যেতে দিবে না সেজন্য। পরে আন্টি অনেক রিকোয়েস্ট করে বলল। তারপর আম্মু বলেছে, ঠিক আছে তাহলে যাক 2 দিনের জন্য, কিন্তু ওর জন্য কোনো সমস্যা না হয়। ওর বাবা তো জানেন কি রাগী। তখন তো আমি অনেক খুশি যে আমি এবার বান্ধবীদের সাথে যাব। এই জীবনে ফার্স্ট যে কোথাও আমার আব্বু আম্মু আমাকে একা ছেড়েছে চাঁদপুরে। তখন আপনি কিসে পড়তেন? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ার সময় এই প্রথম একা যাচ্ছেন আর কি? হ্যাঁ, ওকে। ক্লাস 8 থেকে 9-এ উঠেছি এবং প্রথম। অলরাইট। পরে গেলাম আম্মু যেদিন যাব সেদিন হচ্ছে আমার আব্বু জিজ্ঞেস করতেছে, তুমি তো বাহিরে যাচ্ছ, তোমাকে তো একা কোথাও ছাড়ি না, তুমি আমার একমাত্র মেয়ে না? যে হ্যাঁ আব্বু, তো কি হয়েছে?
কেন তুমি যাচ্ছ, তুমি মানে ভয় করছো না যে যে রাস্তাঘাটে কোনো সমস্যা কিচ্ছু হবে না। আর আন্টির সঙ্গে কথা হয়েছে, আম্মু তো কথা বলেছে, আমার যে কোনো সমস্যা হলে তুমি আন্টিকে ফোন দিও, আর আমি কন্টিনিউ তোমার সাথে যোগাযোগ করবো, মাত্র তো 2টা দিন। এটা বলেই পরের দিন আমি চলে গেলাম ওদের সাথে। আমরা শুরুতে যখন যেখানে ছিলাম সেটা হচ্ছে সদরঘাটে। সদরঘাটে লঞ্চে আমরা গিয়েছিলাম ফার্স্ট। আমি জীবনে কোথাও লঞ্চে উঠি নাই, ওই দিনে হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে উঠলাম। লঞ্চে উঠে বান্ধবীদের সাথে, আমার আরো কয়েকটা বান্ধবী ছিল, প্রায় 10 জন আমরা ছিলাম বান্ধবীরা, আর ওর আব্বু আম্মু সবাই ছিল। আমরা চাঁদপুরে চলে গেলাম। চাঁদপুরে যাওয়ার পরে ওখানে তো আমরা রাত্রে পৌঁছিয়েছিলাম, প্রায় 4 ঘন্টা জার্নির পরে পৌঁছালাম। বিয়েতে অনেক আনন্দ সবই দেখলাম, কারণ প্রথমে একটা জায়গাতে যাওয়া, যে একটা আনিজি আনিজি ফিল হচ্ছিল, কিন্তু তারপরে একটু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। করার পরে ওইখানে ওর আম্মু পিঠা বানিয়েছে অনেক রকমের। তো পিঠা খাচ্ছি, পিঠা খেতে খেতে ওর একটা কাজিন আসে, কাজিনের সঙ্গে অনেক আনন্দ করি। যে মানে ভাইয়াটা অনেক ভালো, কারণ সবার সিনিয়র, তো আমাদের মধ্যে থেকে সবার সিনিয়র ছিল ওই ভাইয়াটা। ভাইয়ার সঙ্গে অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেলাম আমরা। এরপরে ওর যেদিন আপুর বিয়ে, ওই বোনের বিয়ে আর কি, বিয়ের দিন আমি হচ্ছে শাড়ি পরেছিলাম, আর আমার বান্ধবীরা সবাই লেহেঙ্গা পরেছিল কেউ। তো ওই সিচুয়েশন দেখা যেত কি, একটু ইয়াং ছিলাম, তো তো তখন তো একটু আনন্দ মানে করবোই, আনন্দের মধ্যে থেকে নাচ গান করতেছিলাম, মিউজিক বাজতেছিল, আমি নাচ গান করতেছিলাম সেখানে। পরে যে ভাইয়াটার সঙ্গে রাতে আড্ডা দিয়েছি, সেই ভাইয়া ওখানে আসছে, যে কি ব্যাপার প্রত্যাশা, কেমন লাগছে এখানে প্রোগ্রামে এসে? যে হ্যাঁ ভাইয়া ভালো। আস্তে ওই দিনে আমাদের হচ্ছে ফার্স্ট, মানে এত ভালোভাবে কথা বললাম। প্রথম দিন তো তেমন ওইভাবে কথা বলেছি, আনন্দ করেছি, কিন্তু ওইভাবে কথা হয়নি। পরে বিয়ের দিনই ওনার সঙ্গে বাইরে গিয়েছিলাম আমরা সব বান্ধবীরা মিলে। পরবর্তীতে বিয়ের বরযাত্রী যখন আসলো, বরযাত্রীদের সাথে তো অনেক আনন্দ করলাম। করার পরে এক পর্যায়ে ওই ভাইয়া আমার হাতটা চেপে ধরে। পরে আমি ভাইয়ের দিকে তাকিয়ে, যে ভাইয়া কি হয়েছে? বললো যে প্রত্যাশা, তুমি এখানে আনন্দ করতেছো, এখানে অনেক ছেলেরা আছে না, তুমি এখান থেকে সরে আসো। বললাম যে কেন ভাইয়া, এখান থেকে সরে যাবো কেন? তো বলছে তোমাকে সরে যেতে বলছে, তুমি এখান থেকে সরে যাও। পরে আমার যে আরো বান্ধবীরা ছিল, ওরা একটু মাইন্ড করে বসে, যে কি ব্যাপার, হুটহাট ওই মেয়েটাকে কেন বললো, বিষয়টা কি? পরে আমিও বুঝতে পারলাম, ঠিক আছে আমি চলে গেলাম। পরে খাওয়া দাওয়া শেষ করে বরযাত্রীরা চলে গেল বাবুকে নিয়ে। রাত্রিবেলায় ওই ভাইয়া আমাকে ডেকেছে। ডাকার পরে বলছে যে দুপুরে ব্যবহারের জন্য সরি, আসলে ওইখানে অনেক ছেলেরা ছিল, তুমি এরকম পাগলামি করতেছিলা, বুঝোই তো একটা অচেনা জায়গাতে আসছো না, একটু সেফ থাকতে হয়, তাই না? যে হ্যাঁ ঠিক আছে কথাটা, আপনি ঠিকই বলেছেন, আসলে তো এটা আমার উচিত হয়নি, ওখানে একটু বেশি লাভ পাচ্ছিলাম। তো বলছে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। তো জিজ্ঞেস করতেছে তুমি তোর ক্লোজ ফ্রেন্ড তাই না? আমি বলছি হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড। তো বলতেছে যে তোমার কি কোথাও রিলেশন ছিল? আমি বলছি না, রিলেশন ছিল না, আসলে আমার বয়সটাই কত, আর এখন রিলেশনে জড়াবো? বলতেছে যে আমাকে তোমার কেমন লাগে? আমি বললাম যে ভালো, আপনি তো বড় ভাইয়া, ভালো লাগে। তো বলতে ভালো বলতে কেমন ভালো? বলছে কেমন ভালো? উম, ভালো, ভালো আবার কেমন ভালো হয়, কথা বলছিলাম। তো ভাইয়া বলল যে যদি এরকম হয় যে তুমি আমার বউ হও কেমন হবে? আমি কেমন, কি বলে দুষ্টামি কথাবার্তা। পরে ওই সময় ভাইয়ের কাছ থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে বান্ধবীদের কাছে শেয়ার করতেছি, জানিস যে শাকিল ভাইয়া না আমাকে এই কথাটা বলছে, এরকম বলে যে তুমি যদি আমার বউ কেমন হবে, অনেক রকম কথা বলতেছে। তো বলতেছে তোকে এই কথা বলে এতগুলো মেয়ের মধ্যে? আমাকে হ্যাঁ আমাকে বলো, বিষয়টা বুঝিস না? আমাকে না, আমি বুঝি না। কি বলছে রে? বুঝিস না, না বুঝো, না বোঝার ভান ধরে আছিস তাই না? আমাকে না, একদম না, একটু বল আমাকে। তো বলছে আচ্ছা ঠিক আছে, রাতে ঘুমানোর সময় বলবো যে কি বলতে চায়। পরে রুমে গেলাম, রুমে গিয়ে ওই ভাইয়া যে কি কথা বলছিল ওই বিষয়টা শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ, যিনি কি বলতে চায়। এরপরে রাত তখন হচ্ছে 2:30 বাজে। 2:30টার সময় আমার বান্ধবী আর হচ্ছে আমি উঠেছি ওয়াশরুমে যাওয়ার জন্য আর কি। তখন ওই ভাইয়ারা দেখে যে এখনো জেগেই আছে, রেখে থেকে আমি যাচ্ছি, তখন আমার সামনে এসে দাঁড়াইছে, কি ব্যাপার প্রত্যাশা, ঘুমাওনি এখনো? বলছি না ঘুমাইনি। আপনি ঘুমাননি কেন এখনো জেগে? কয় অনুষ্ঠান বাড়ি থেকে এত তাড়াতাড়ি ঘুম আসে?
আসো আমরা গল্প করি। আমি বলছি, না গল্প করবো না, আমি আসলে ক্লান্ত তো, আমি ঘুমাবো। বলছে, না আসো। পরে বান্ধবী আবার চিমটি দিচ্ছে, চল চল চল। পরে গেলাম, গিয়ে আমরা ওখানে গানের আসর বসিয়েছিল। ওই গানের আসরে আমরা অনেক মজা করতেছিলাম, খেলতেছিলাম গানের কলিগুলো। তো হঠাৎ করে ওরা একটা লটারির আয়োজন করেছে সেখানে। লটারির মধ্যে লেখা আছে যে আম, এই লটারির মধ্যে যেটা উঠবে তার সাথে বা ডান্স করতে হবে বা গান করতে হবে, যেটা উঠে এরকম। পরে আমি উঠাইছি, উঠানোর পরে উম, ওই ওই শাকিল ভাইয়ের ছোট ভাই ছিল, ছোট ভাইয়ের নামটা উঠে আসে। পরে ছোট ভাইয়ের সঙ্গে যখন আমি উঠি যে ঠিক আছে তার সাথে ডান্স করবো, ওই ভাই আবার বাধা দেয়, না এটা হবে না, এখানে চিট করা হয়েছে, এখানে তোমার নিশ্চয় ডাবল ডাবল করছে, আবার প্রথম থেকে। ওর মধ্যে কেন প্রথম থেকে কেন? তো বলছে, না প্রথম থেকে তুমি আবার শুরু করো খেলা। পরে রাগ করে ওখান থেকে উঠে চলে গেলাম, থাক তুই খেলবোই না আর। পরে পরের দিন সকালে ওই ভাইয়া আসছে মানে ব্রেকফাস্টের জন্য। আসার পরে আমাদেরকে ডাকতে আসছে, আসো আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করি আসো। পরে আমরা গেলাম সবাই, যাওয়ার পরে সে ডেকে বলতেছে যে কালকে রাতটার জন্য সরি। আমাকে, হ্যাঁ আপনি আগের দিনে বলছেন এরকম কথা যে বিয়ের প্রোগ্রামে ডান্স করতেছিলাম, সেটাও আপনার সমস্যা হচ্ছে, আবার এখন বলতেছেন এই বিষয় নিয়ে সরি। সবসময় শুধু সরি বলবেন তাই না? তো আমরা খেতে বসছি, খাবার পরে এসে কি করতেছে, নিচ দিয়ে চামিচ দিয়ে আমাকে শুধু খোঁচা দিচ্ছে টেবিলের নিচ থেকে, চামিচ দিয়ে খোঁচা দিচ্ছে। তো আমরা আবার আমি জোরে বলে ফেলছি, কি হয়েছে ভাই আপনি আমাকে খোঁচা দিচ্ছেন কেন? তখন উনি একটু লজ্জা বোধ করে ওখান থেকে উঠে চলে গেল। তারপরে আমি চিন্তা করলাম যে কি হলো এটা, রাখেন আমার কি তাতে। সব বিষয় নিয়ে আমি খাওয়া দাওয়া করে উঠে পড়লাম। পড়ার পরে আমরা একটা ওই বরযাত্রী বলছি, কি বলে এটাকে, বউ ভাতের প্রোগ্রাম হয় না, সেই বাড়িতে যাবো আর কি। রেডি হচ্ছি পরের দিন বউ ভাতের প্রোগ্রামে যাওয়ার জন্য। রেডি হতে হতে হঠাৎ করে ওই ভাইয়া পেছন থেকে এসে আমার হাত চেপে ধরছে, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার বলছি, কি কথা? বলে এখানে আসো। পরে গেলাম ওনার কাছে, তখন সে আমাকে ওই দুপুরবেলা প্রোগ্রামে যাওয়ার আগেই সে বলছে যে ডু ইউ লাভ মি। আমি পুরো হতভম্ব হয়ে গেছি, কি হলো এটা, কি বলছে? বলছে বলো। আহ আমি আর কিছু বললাম না, আমি চুপ থাকলাম। পরবর্তীতে মানে ভয়ে আমার হাত পা মানে খুব খারাপ, আমার হাত ঘামতেছে, আমার পা মানে মাথা ঘুরতেছে আর কি, যে কি কথা বলে এটা, আর কেউ দেখে ফেললে একটা সর্বনাশ হয়ে যাবে না, যে আমি ঢাকা থেকে আসছি এখানে আর সে আমাকে এই কথা বলতেছে। পরবর্তীতে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে গেলাম, চলে গিয়ে ওই বৌভাতের অনুষ্ঠানে চলে গেলাম আর কি। যাবার পরে সেখানে ওই ভাইয়াটা বারবার আমার পিছ পিছ করতেছে যে প্রত্যাশা তোমাকে একটা বিষয় বলেছিলাম, কিছু বললা না, উত্তর দিলা না। আমি বললাম যে কি উত্তর দেবো, এখানে উত্তর দেওয়ার মতো কি আছে, আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আবার বলতেছে প্রত্যাশা এবার কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। আমাকে, ভাইয়া আপনি কি শুরু করছেন, কেউ দেখলে সমস্যা আছে। সে বারবার আমার হাত ধরে, ফুল ছিটায়। আবার আবার খাবার টেবিলে যখন যাই, সে তাড়াহুড়া করে ওই টেবিলেই এসে বসে বারবার। এটা সবার বান্ধবীদের আবার বুঝতে পারছে কি ওর সঙ্গে এত কি, এত গা ঘেঁষাঘেঁষি, এত বেশি বেশি, বিষয়টা সবার একটু মাইন্ড লাগতেছে। পরবর্তীতে আমরা এই বিয়ের প্রোগ্রাম থেকে বৌভাত থেকে চলে আসলাম। চলে আসার পরে ওই ভাইয়া বলতেছে যে তুমি উত্তর দিবা না। পরে অনেক ভেবেচিন্তে পরে ভাইয়াকে বলেছি হুম, শুধু হুমটা বলেই চলে আসছে, কিন্তু হুমটা যে কি সেটা বলি। পরে হুম বলতে কি বুঝবো? আচ্ছা হুম বলতে কি বুঝবে আবার কি? পরবর্তীতে আহ রাতে আমি যখন বলে ফেললাম যে হ্যাঁ আই লাভ ইউ, তখন ও তো খুবই আনন্দিত খুশি। তারপর থেকে হচ্ছে আমার সঙ্গে সব জায়গাতেই যাতায়াত করতেছে। ওই দিন একসঙ্গে ডিনারে বসতেছি, সবকিছু একসাথে। আর বিশেষ করে সারা রাত তো ঘুমাতাম না, সারা রাত না ঘুমিয়ে কি করতাম, ওর সাথে গল্প করতাম। বান্ধবীরা সবাই মিলেই, একা না। গল্প করতে করতে এখন ও আমাকে জিজ্ঞেস করতেছে যে আম, তুমি কি কালকে চলে যাবে? আমি বলছি যে হ্যাঁ আমি কালকে চলে যাব, যেহেতু আমি 2 দিনের জন্য এসেছিলাম। ওই মধ্যেই হচ্ছে আম্মু ফোন দিয়েছে, আন্টির ফোনে। তারপর আম্মুর সঙ্গে কথা বললাম, হ্যাঁ আম্মু বলছে কালকে তুমি চলে আসবে না। তখন ও আমাকে হাত ধরে রাখছে, তুমি বলো যে তুমি কালকে যাবা না। আমি বলেছি না আমি উম, আমাকে, হ্যাঁ আম্মু আমি কালকে চলে যাব। বলছে হ্যাঁ তুমি চলে আসো। পরে ওর তখন মন খারাপ যে তুমি সত্যি কালকে চলে যাবে? হ্যাঁ আমি কালকে চলে যাব। বলতে তোমার সাথে যাবে কে? আমার যে আর বান্ধবীরা আছে ওরা সবাই যাবে।
কয় তুমি যেভাবে ম্যানেজ করো, তুমি যাও না। আমি তো আবার আব্বুকে খুবই ভয় পেতাম যে আমি জানি আজকে থেকে গেলে আব্বু এটা নিয়ে আম্মুর সঙ্গে অনেকটা মিসবিহেভ করবে। ওই চিন্তা করলাম যে না, থাকা সম্ভব না। তখন পরের দিন সকালবেলা আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর কি। ওই সময়টা দেখেছি ও কান্না করতেছে। পরে আমি বলছি, কান্না করতেছ, মানে কান্না করতেছেন কেন আপনি? তো বলতেছে যে বুঝতে পারো না কেন কান্না করছি? ওকে না, আমি বুঝতে পারছি না কেন কান্না করছেন আমার জন্য। তো বলতেছে চলো তোমাকে আমরা দিয়ে আসি, আগাই দিয়ে আসি। তো সব বান্ধবীরা মিলে ওই ভাইয়া আর আমার বান্ধবীর বাবা ছিল, সবাই মিলে আমরা চলে আসতেছি আর কি। আসার পর ঘাটে যখন আসছি, ও আর মানে কান্না ধরে রাখতে পারতেছে না, শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। আমি কি এরকম পাগলামি করে কেন? তো বলতেছে যে আহ পাগলামি করতেছে কিসের জন্য, তুই তো বুঝবি না। বুঝবি, 2 দিন পর ঠিকই বুঝবি। আমি কি না, আমি আসলে বুঝতেছি না রে। তারপরে আমরা লঞ্চে উঠে গেলাম। লঞ্চে ওঠার পরে ও দেখি আমাদের সাথে সাথে লঞ্চে উঠতেছে। আমি কি, আপনি কেন লঞ্চে উঠতেছেন? তো বলছে আমি তোমাদের সাথে ঢাকায় যাব। আমাকে ঢাকায় যাবেন? আপনার তো ঢাকায় কোনো কাজ নেই। তখন হচ্ছে আমার বান্ধবী বলতো আর কি, যে ভাইয়ার তো এখন ভার্সিটি বন্ধ, ভাই আমাদেরকে দিয়ে আসতে যাবে। ও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, ফাইনাল ইয়ারে, বাংলা বিভাগে। তারপরে হচ্ছে আমি বললাম যে আপনি তো এইভাবে আপনি যাচ্ছেন, আসলে কেমন দেখা যায় না? মানুষ বলবে কি আপনার তো কোনো কাজ না, তাছাড়া হচ্ছে আপনি তো বাসায় বলেও আসেন নাই। তো বলছে আমি তোমাদেরকে নামাই দিয়েই চলে আসবো। আমি আমাকে নামাই দিয়ে চলে আসবেন? তারপর চিন্তা করলাম ঠিক আছে, যাক তাই না, যেহেতু সবাই তো আছে, এমন তো না আমাকে উদ্দেশ্য করে কেউ কিছু বলবে। পরে আমরা লঞ্চের মধ্যে আহ দুজন মিলে কথা বলতেছিলাম। তো আমার বান্ধবীরা আবার কি করলো, দুজনকে একা রেখে ওরা অন্য সাইডে চলে গেলো যে তোরা কথা বল, আর এদিকটাতে আমি আমার আব্বু আসে কিনা আমি ফলো করব। পরে কথা বলতে বলতে বলতেছে যে তুমি তো ঢাকায় গেলে আমাকে ভুলে যাবো তাই না? আমি বলছি না, ভুলে যাবো কেন, আমি যোগাযোগ করব। কিভাবে যোগাযোগ করবা? বলছে কিভাবে যোগাযোগ করবো, উম, সেটা আমি তোমাকে জানিয়ে দেবো এখন। বলছে না, এদিকে আসো, চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করে আছি, তখন ও আমার হাতে একটা মানে মোবাইল সেট আর কি দিয়েছে। পুরো ওটা দেখে তো পুরো অবাক হয়ে গেছে যে আমার বাপ মা জীবনে কখনো আমাকে ফোন কিনে দেয় নাই, আর ও আমাকে এটা কি দিল, ফোন। তো আমি বলছি আমি ফোন নিতে পারবো না। ওকে বলতেছে, বলছে কেন নিতে পারবা না? তো বলছে নিতে পারবো না, এটা আব্বা আম্মু দেখলে একটু সমস্যা হয়ে যাবে, যে এত বড় একটা জিনিস আমি ফোন আমি কিভাবে রাখবো, লুকিয়ে রাখবো, এটা করতে পারবো না, নিয়ে যাও। পর আমি ফোনটা নিলাম, নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাইলাম, যে আমার অন্য কোনো বান্ধবীরা আবার এই বিষয়টা জানে না। পরে নিয়ে চলে গেলাম। পরবর্তীতে আবার গল্প শুরু করলাম আমরা। যে ও জিজ্ঞেস করলো যে আমার পরিবার সম্পর্কে, আমার আব্বু সম্পর্কে, আদার্স কে কে আছে না আছে সেই সম্পর্কে জিজ্ঞেস করতেছিল। তারপর আমার ওই আঙ্কেল ছিল, আঙ্কেল ডাক দিল যে প্রত্যাশা এখানে আসো, আসো আমরা খাওয়া দাওয়া করবো এখন। পরে আমরা ওইখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেই এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর কি। ওই সময়টাতে ও আবার আমার হাত ধরেই আছে। আমি বারবার হাত ছাড়ানোর চেষ্টা করতেছি, ছাড়তেছে না। পরে যে আঙ্কেল আসলো আর তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমরা প্রায় নামবো একটা ভাব, যে প্রায় সদরঘাটের কাছাকাছি চলে আসছি। আসার পরে আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পরে ও যে এত জোরে জোরে কান্না করতেছিল, পরে মেয়ে মানুষের মতো, যে ওকে তুমি এত কান্নাকাটি করে আসলে কি অবস্থা, আমার লোকজন কি বলবে, খারাপ বলবে না এভাবে কেউ কান্নাকাটি করে? আবার এরকম কান্নাকাটি করতেছো, তো তুমি ভুলে যাবো না? আমি বললাম, না ভুলে যাবো না, সত্যি কথা দিচ্ছি আমি তোমার সাথে যোগাযোগ করবো, যাও। পরে ওর কাছ থেকে চলে আসলাম। তবে হ্যাঁ, ওই সময়টাতে হ্যাঁ আমারও ভেতরে একটা কেমন কেমন যেন লাগতেছিল যে আসলে ছেড়ে চলে আসতেছি। 2টা দিন একসাথে ছিলাম, ভালোই ছিলাম। আবার সে বন্দি কারাগারে, ঢাকায় গেলে হয়ে যাব। পরকে ছেড়ে যখন চলে আসলাম, আসার পর বান্ধবীর সাথে গল্প করতে করতে আসলাম বাসাতে এসে। পরবর্তীতে আম্মু বললো যে কেমন কাটালো এখান দিয়ে? না হ্যাঁ আম্মু ভালোই লাগতেছিল। বলো যে হ্যাঁ, কোনো সমস্যা হয়নি তো? না আম্মু কোনো সমস্যা হয়নি। পরে আব্বু আবার দেখি যে রেগে আছে আমার উপরে। আব্বু কি হয়েছে? বলতেছে কিছু না, যাও, আর কখনো এরকম বাড়ির বাইরে বের হবে না। মেয়ে মানুষের তো বাইরে দেওয়ার কি আছে, হ্যাঁ? এরপরে রুমের মধ্যে চলে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে
ও যে ফোনটা দিয়েছে ওইটা আর কি দেখলাম। দেখে তাড়াতাড়ি করে আম্মু আসার আগেই লুকিয়ে রাখলাম বিছানার নিচে। সেই আম্মু দেখলে তো আমাকে মেরেই ফেলবে ধরে যে কে দিয়েছে এই ফোন। পরবর্তীতে ফোনটা না বের করে ওই পরের দিন আর কি, পরের দিন স্কুলে গিয়েছি। স্কুলে গিয়ে পরে বান্ধবীদের সঙ্গে ওরা সবাই ধরছে আমাকে যে কিরে ওইখানে যায় নাকি তুই শাকিল ভাইয়ের সঙ্গে বেশি মেলামেশা করছিস। আমি বলছি শাকিল ভাইয়ের সঙ্গে মেলামেশা করছি মানে, আরে না ওইসব কিছু না। পরে আমার যে বান্ধবী আছে ক্লোজ, যে ও বলতেছে যে হ্যাঁ সে তো তাকে প্রপোজ করে বসে আছে। আমি কই তুই জানলি কি করে? তোর কি মনে হয় আমরা জানি না? আর আমার ভাই আমাকে শেয়ার করবে না? আমি বললাম যে ও আচ্ছা। তো ও আমার আপন ফুপুর ছেলে, ও আমার বান্ধবী বলতেছে। আর তখন তো আমি জানতাম যে ওর আপন ফুপুর ছেলে। আমি ভাবছিলাম যে হয়তো ভাই বাইরেরই কোনো কিছু হবে হয়তো, কিন্তু কে কি এত কিছু জানতাম না। পরে জানতে পারলাম যে ওরই ফুফাতো বোনের ছেলে। পরে আমরা চলে আসলাম ক্লাস শেষ করার পরে এখন আমার বান্ধবীকে এসএমএস দিয়েছে যে প্রত্যাশাকে বলে আমাকে কল করতে। কারণ আমাকে বলছে এই শাকিল ভাই তোকে কল করতে বলছে। আমি কই, শাকিল ভাই আমাকে কল করতে বলছে, আচ্ছা দেখবো না। কিন্তু বাসায় গিয়ে অনেক চিন্তা করলাম যে মানুষটাকে তো কল করা দরকার, কিন্তু কিভাবে কল করি কোনো ওয়ে পাচ্ছিলাম না। এরপরে হচ্ছে আমার আম্মুর সেটটা পেয়েছি মাত্রই কলটা দিব আর কি, ইতিমধ্যে আব্বু চলে আসে। তাড়াতাড়ি করে ফোনটা রেখে আর যোগাযোগ করতে পারিনি ওর সাথে। পরে এরকম একটা সপ্তাহ চলে গেল কিন্তু কোনো মতে যোগাযোগ করতে পারি না। পরে চিন্তা করলাম যাক ফোনটা একটু ফোনটা বের করে দেখি যে এখানে কি আছে। পরে বের করতে কিন্তু সিমও ভরা আছে ওর মধ্যে। ও একটা সিম কিনে দিয়েছে, ওই ফোনটা আমি চালু করেছি। চালু করার পরেই দেখলাম যে এখানে তো সিমও আছে, সবই তো আছে। ওখানে আবার এসএমএস দিয়ে রাখছে যে যে প্রত্যাশা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে হাই রে এত পাগলামি করে। রাত্রেবেলায় আমার আব্বু শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আব্বুর আবার ওই দিন রাত প্রায় 2টা বাজে তখন আব্বুর বুকে ব্যথা উঠেছে। তখন বুকে ব্যথা উঠছে, মনে হয় হসপিটালে নিয়ে যাবে এরকম একটা ভাব। তখন ভাবছিলাম যে আব্বু তো এমনিতেই নর্মাল অসুস্থ থাকে ও সবসময়। আমার আব্বুর হচ্ছে হার্ট ব্লক ছিল, তো অপারেশন করাবে। অপারেশন করানোর জন্য হসপিটালে নিয়ে গেছে, মানে সেন্ট্রাল হসপিটালে আব্বুকে ভর্তি করা হয়েছে। সেন্ট্রাল হসপিটালে ভর্তি করলো যখন আব্বুকে, তখন ডক্টর বললো যে আগামীকালকেই অপারেশন করতে হবে, যেহেতু অনেকদিন ধরেই পোষায় রাখছে সমস্যাটা। তখন আব্বু আবার আব্বুর অফিস থেকে ছুটি নিল, প্রায় 2 মাসের মতো ছুটি ওই সময়টা। পরের দিন হচ্ছে আব্বুর অপারেশন। এখন আমার তো ইচ্ছা করতেছে ওকে একটাবার জানাই। পরে আমার বান্ধবীকে বলে দিলাম যে শোন আমি তো যোগাযোগ করতে পারিনি ওর সাথে, কোনো ওয়ে নেই, আর আব্বু একটু অসুস্থ, আহ ওকে বলিস আমি পরে কথা বলবো অন্য একদিন সময় করে। পরে রাত্রে পরের দিন রাত্রে আব্বুর অপারেশন হলো। হওয়ার পরে আব্বু আলহামদুলিল্লাহ ভালো ছিল অনেকটা। পরে আমিও বাসাতে চলে আসলাম। বাসাতে চলে এসে এরপরে ওই ফোনটা আবার চালু করলাম। চালু করে ওই দিন ফার্স্ট ওকে ফোন দিছি। ফোন দেওয়ার পর বলছে যে আসসালামু আলাইকুম, কি অবস্থা বলতেছি ওকে। তো বলতেছি ও বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার এতদিনে মনে পড়ছে? হ্যাঁ, ফোনটা যে জন্য দিয়ে দিয়েছি কন্টিনিউ তোমার সাথে যোগাযোগ করবো বলে, আর তুমি কি করছো? বলতেছে যে আমি আসলে সময় পাইনি, আর তুমি তো জানো যে আম্মু অনেকটা রাগী না, আর আব্বু তো রাগী, যদি দেখতে পারে যে আমার কাছে ফোন আছে আমাকে কিন্তু অনেক মারবে। আমার জন্য এটুকু করতে পারো না? আমি বলছি ঠিক আছে করতে পারি, কিন্তু বুঝোই তো আসলে বাসায় একা, আমাদের তো আর কেউ নাই, আমি তো একাই, একটু ভয় ভয় তো করার কথা। তো বলছে ঠিক আছে সমস্যা নেই, এখন থেকে কন্টিনিউ প্রতিদিন রাত্রে আমাকে ফোন দিবা। রাতে ঠিক আছে প্রতিদিন রাতে তোমাকে ফোন দিব। পরে এরপরে প্রতিদিন ওকে ফোন দিতাম। দেবার পরে ও হচ্ছে ঢাকায় আসবে, তখন ছিল হচ্ছে মার্চ মাসের দিকে ও ঢাকায় আসছে। আসার পরে ও ওদের বাসাতে না গিয়ে ফার্স্ট আমার সাথে দেখা করছে আগে। প্রথমে আমি স্কুল থেকে বের হয়েছি, বের হওয়ার পরে দেখি যে ও দাঁড়ায় আছে। আমি কি হলো, তুমি এখানে কেন, তুমি বাসা যাওনি? বলেছে না, আমি তো খালি চিন্তা করতেছিলাম আমি তোমার সাথে কখন দেখা করব, সে অপেক্ষা করে আসছি, তুমি তো আমার সাথে যোগাযোগই করো না। তোমাকে মানে বলছিলাম প্রতিদিন ফোন দিতে।
আমি বললাম যে আমি তো ফোন দিব সুযোগ পাই না, আসলে ভয় করে। তারপর ওই দিন আমরা কি করলাম, টিএসসি তে ঘোরাঘুরি করলাম দুজন মিলে একসাথেই। টিএসসি তে গেছিলাম ঘুরতে। যাবার পরে পরে ওই সময়টা ও কয়েকটা ছেলে পিছু নিয়েছিল আমাদের। নেওয়ার পরে পরে ও বলতেছে যে উম, ভয় পেও না, ভয় পেও না, দেখি কিভাবে ম্যানেজ করা যায়। তো জিজ্ঞেস করে যাই তোমার একটু কি হয়। তো বলতেছে যে উম, কি হয়, ও হচ্ছে আমার বোন হয়। আমি যে কি হলো, বোন বলা, তুমি ডিএসসি তে ভাই বোন দেখা করতে আসছে, কেমন দেখা যায়? তো বলছে হ্যাঁ, ও স্কুলে গেছিল, ওকে নিতে আসছি, আর ফুচকা খাবে তো এই জন্য নিয়ে আসছে। পরে ছেলেগুলো তাই বললো, মানে ছেলেগুলাকে ও শাকিল এটা বললো আর কি। পরবর্তীতে আমি চলে আসলাম, আমার তো ভয়ে হাত পা কাঁপতেছিল, জানলা ছেলে মানুষ ধরছে, যদি কোনো রাস্তাঘাটে সমস্যা হয়। পরে ওকে বললাম আমি আর তোমার সাথে কোনোদিন বাইরে যাব না, তুমি কি করলো, আর আমাকে বোন বানা দিলা, তাই না? বলা যে বিষয় নাই, মাঝে মাঝে রাস্তাঘাটে এরকম হয়েই থাকে। পরে বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে এসে দেখি যে ও আমাকে অনেকগুলো ফোন দিয়ে রাখছে। পরে ফোন দিয়ে রাখছে যে আমি তার যোগাযোগই করি না। আচ্ছা, পরে ওকে 8টা এসএমএস দিলাম যে দেখো আমি বাসাতে চলে আসছি, তুমি টেনশন করো না। আবার এসএমএস গুলো ডিলিট করলাম। ওই দিন আম্মু আবার হসপিটাল থেকে আসছে, আসার পরে আমার কাছে ফোন দেখেছে, পরে ডেকেছে, এই এদিকে আয়, এটা কার ফোন? আমি বলছি এটা আমার বান্ধবীর ফোন আম্মু, ও তো ভুল করে আমাকে বলেছিল যেটা ধরে রাখতে, আমি বাসা নিয়ে চলে আসছি। মিথ্যা কথা বললাম আম্মুকে। তখন আম্মু বললো যে তোমার বান্ধবী সত্যি বলতেছো? আমি বলছি হ্যাঁ আম্মু, তুমি ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করো। আম্মু বলতে আমি কি সত্যি ফোন দিব? আমাকে ফোন দাও না। বলছি ঠিক আছে, বিশ্বাস করলাম, যাও ফোন কালকে দিয়ে দিবা। আমাকে আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। পরে রাত্রিবেলায় আমি আবার আব্বুর ওখানে চলে গেলাম হসপিটালে দেখা করতে। আব্বু আলহামদুলিল্লাহ ভালো ছিল। পরবর্তীতে আব্বুকে নিয়ে আমরা বাসায় চলে আসলাম 4 দিনের দিন। বাসাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পরে আমার চাচারা সবাই দেখতে আসলো। আসার পরে আব্বুর তো শারীরিক কন্ডিশনটা আগের থেকে অনেকটা বেটার। তারপরে হচ্ছে আমার দাদিও আসছে। দাদি আসার পর বলতেছে যে মেয়ে ঢিঙ্গি একটা মেয়ে হয়েছে, বিয়ে দিলে তো হয়, মেয়ে মানুষ কেন ঘরে ইয়েতে থাকবে, তাতে পড়াশোনা করার দরকার কি, অনেক রকম কথা বলতেছিল। পরে আমি বললাম আম্মু দেখছো দাদু কি বলে, দাদু সবসময় এরকম কথা বলে, আমার ভালো লাগে না। এই বুড়ি আমি রাগ করে পরে বলছিলাম কি, এই বুড়ি মরলেই তো পারে। আসলে উম রাগ করে এই কথাটা বলে তো আব্বু আবার খুব রাগ করছিল যে এটা কি কথা বলো তুমি, হ্যাঁ এই ধরনের কথা নেক্সট টাইম কখনো বলবো না। আমি বলছি, আচ্ছা ঠিক আছে আব্বু, বলবো না। পরে রাগ করে কাঁদতে কাঁদতে চলে গেলাম রুমের মধ্যে, গিয়ে ওকে ফোন দিলাম। ফোন দিয়ে কথা বলতেছি যে বাসার অবস্থা সবকিছু যোগাযোগ বলতেছিলাম যে আব্বু বাসাতে আসছে, তো তো এই যে এখন সমস্যা হবে না, আমি তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করবো। বলেছে শোনো, আমরা হচ্ছে ঘুরতে যাব, তুমি কি বলো? আমি বললাম যে কোথায় ঘুরতে যাব? বলে যে তুমি যেভাবে হোক বাসায় ম্যানেজ করবা, যে আমরা 2টা দিন সময় নিয়ে ঘুরতে যাব। আমি পারবো না, এমনিতেই হচ্ছে অনেক কষ্টে বিয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু এই সময় যদি বলি আমি ঘুরতে যাব কোথাও, আহ, সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ তুমি ম্যানেজ করো। পরে কি বলবো, কিভাবে ম্যানেজ করবো? মিথ্যা কথা বলছি আম্মুকে যে আম্মু আমার বান্ধবীরা হচ্ছে আহ, স্কুল থেকে সবাই ম্যাডামদের সাথে ঘুরতে যাবে, তুমিও অনুমতি দিলে আমি যাবে। আমি বলছি না, তোমার যাওয়া যাবে না, তোমার বাবা অসুস্থ না, কয়দিন হয়েছে বাসায় আসছে, তুমি এর মধ্যে আবার যাবা? আমি বলি, না আম্মু আমি যাবো। তো বলতেছে যাবার ঠিক আছে, কিন্তু রাত থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে আম্মু, রাত থাকবে না। মিথ্যা কথা বলেই চলে গেছি ওর সাথে ঘুরতে। যাবার পরে আমরা গিয়েছিলাম তখন গাজীপুরে, আমি, ও আর সাথে আর এক বান্ধবীকে নিয়ে গেছিলাম গাজীপুরে ওর ফুপুর বাসায়। ওর ফুপুর বাসায় ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পরে তো ওর ফুপু জিজ্ঞেস করতেছিল যে এটা কে। তো বলতেছে যে আমার বান্ধবী, আমার ক্লাস ফ্রেন্ড। আর কেউ বলছে, তো বলছি এই মেয়ে তোমার ক্লাস ফ্রেন্ড? বলছে হ্যাঁ। ও বলতেছে হ্যাঁ আমার ক্লাস ফ্রেন্ড। আমি বললাম যে আল্লাহ এতবার মিথ্যা কথা বলে, আমি কি তোমার ক্লাস ফ্রেন্ড? তারা কি বুঝে না দেখে যে আমার বয়স কত আর তোমার বয়স কত? বিষয় না, চুপ থাকো, তোমাকে যেভাবে বলি তুমি সেভাবে শুধু বলে বলে যাও। পরে আমার বান্ধবী বলতেছে ওর কিন্তু খুব ভয় করতেছে। বলছে দোস্ত আমার কিন্তু খুব ভয় করতেছে। আমি কোন যে আমারও ভয় করতেছে, আচ্ছা, কোন জায়গাতে নিয়ে আসলো, ফাঁসাই দেয় কিনা। তখন আবার ভয় করতেছিল এটা যে ওকে তো ভালোবাসতে ঠিক আছে, কিন্তু
একটা অচেনা জায়গাতে নিয়ে আসছে ওর ফুপুর বাসায়, যদি কোনো সমস্যা করে তখন কি করব? ওর উপর একটা অবিশ্বাস করতেছিলাম আমি। তখন ও বলছে কি হয়েছে? আমাকে না কিছু না, আমরা আমার বাসায় চলে যাও, আম্মুকে তো বলে আসছি আমি রাত্রেই ফিরবো। বলছে না আমরা ঘুরতে যাব এখন, তুমি চুপচাপ থাকো। পরে আমরা ঘুরতে গেলাম ওর সাথে। ঘুরে টুরে এসে রাত হয়ে যাচ্ছে, প্রায় 11টা বাজে, তাও রওনা হয়নি। এদিকে আম্মু কার সাথে যোগাযোগ করবে, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, কারণ আমার তো কোনো ফোনও ছিল না ওই সময়টাতে, যেহেতু ও একটা ফোন দিয়েছিল সেটা তো বাসায় লুকিয়ে রাখছি। পরে আমার বান্ধবীর আম্মুকে ফোন লাগাইছে যে আচ্ছা প্রত্যাশা কি আপনাদের ওইখানে গিয়েছে? তো বলছে ওই আন্টি বলছে না তো, ও তো এখানে আসে নাই। তো বলতেছে ওর মিরার সাথে ফাতেমার সাথে না যাওয়ার কথা ছিল। বলছে না ফাতেমা তো বাসাতেই আছে, যায়নি। পরে আরেক বান্ধবীকে ফোন দিছে, শ্রেয়া। তো শ্রেয়াকে ফোন দিচ্ছে যে শ্রেয়া প্রত্যাশাকে তোমার সাথে? বলছে না তো আন্টি, আমার সাথে তো ও আসে নাই। তখন আমার টেনশন শুরু হয়ে গেছে যে কি হয়েছে তাহলে আমার মেয়েটা। পরে আমি ওকে বলতেছে যে দেখো আমাকে বাসায় দিয়ে আসো, অনেক কান্নাকাটি করছে আমার বাসায় দিয়ে আসো, আমার বাসায় না গেলে কিন্তু আমি মাই খাবো, আম্মু অনেক টেনশন করবে। প্রায় রাত তখন 2:30 বাজে। তারপরে হচ্ছে আমরা বাসাতে আসছি, কিন্তু প্রথম গেটটাতে যদি দেখে যে আব্বু যদি দেখে যে আমি আসছি এত রাত্রে, আব্বু তো অনেক মারবে আমাকে। ভয় করে কি করলাম যে পিছনে একটা গেট ছিল, ওই গেট দিয়ে দেয়াল টপকে উপর থেকে নামলাম। নামার পরে উম তো আম্মু তো দেখে ফেলছে। আম্মু বলছে কি ব্যাপার, এত রাত করে বাসায় ফিরছো, তুমি জানো তোমার আব্বু এখন কি করবে তোমাকে? আমি বলছি আম্মু তুমি বলো না যে আমি অন্য জায়গায় পাশের ফ্ল্যাটে ছিলাম বা ওদের সাথে কোনো আড্ডা দিচ্ছি, এটা বলো, এভাবে ম্যানেজ করে নি। আম্মুকে বইলো না, আব্বুকে বইলো না, প্লিজ বইলো না। পরে রাত্রে আম্মুকে বলে নাই, কিন্তু পরের দিন সকালে আম্মুর সঙ্গে একটু তর্কাতর্কি হওয়াতে আম্মু আমাকে প্রচন্ড মার দিছে। যে রাত করে বাসায় ফেরো, তুমি এতটা বেয়ারা হয়ে গেছো, আমাকে মিথ্যা কথা বলো তুমি এখনই, এই বয়সে মিথ্যা কথা বলা শুরু করে দিছো, তোমার এত বয়স। তখন আম্মু প্রচন্ড মার দিছে। মার দেওয়ার পরে ওই যে ফোনটা বলছিল যে দিয়ে দিতে, ফোনটা আমি দিই নাই, আবার আম্মু দেখছে। ওই ফোনটা দেখে তখন আম্মু বললো সত্যি কথা বল যে তোকে এই ফোন কে দিছে? আমি বলছি আম্মু বিশ্বাস করো আমার বান্ধবীর ফোন। আমি আবার বলছি, আম্মু বলছে মিথ্যা কথা বলবি না, আমাকে সত্যি কথা বল। তখন না পেরে আমি আর কি বলে ফেলছি আম্মুকে যে আম্মু এক ভাইয়া দিছে, আমাকে গিফট করছে। কোন ভাইয়া দিছে তোর? হ্যাঁ। তখন বলছে ও এই কাজ হতে ওইখানে যাই এগুলা করতিস? হ্যাঁ, তুই আর আজকের পর থেকে তো বাসা থেকে বেরোবি না। আম্মু আমাকে চাপ সৃষ্টি করতে চায় যে বেরোবি না তুই। আমি বলি, না আম্মু। তারপর থেকে দেখা যেত কি আমি স্কুলে যখন যেতাম ও আম্মু আমার সাথে আসতো, স্কুলে আসলে আম্মুর সাথে আসতো, শেষে নামাই দিয়ে যেত। পরে আর কোনো ওয়ে পাচ্ছিলাম না যে ওর সাথে কথা বলবো। পরবর্তীতে টিফিনের সময় তো আমাদের স্কুল থেকে তো বের হতে দেয় না বাহিরে, কিন্তু ম্যানেজ করে তো স্যারকে বললাম স্যার আমি একটু বাইরে যাবো। বুঝলি কেন? আমরা গার্জেন আসছে। গার্জেনের কথা বলে ওই স্কুল ফাঁকি দিয়ে তখন বাইরে ওর সঙ্গে এসে দেখা করছি। দেখো বাসাতে আম্মু অনেক মারধর করছে, আম্মু বিষয়টা বুঝতে পারছে তোমার সাথে এরকম কোনো আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো না, বুঝছো? ওভাবে বলতেছি। তো বলতেছে যোগাযোগ করবো না মানে তুমি কি আর কি পাইছো? হ্যাঁ। আমি বলছি না। তো আমি বলছি না, বাসা থেকে সমস্যা করতেছে, অনেক কি করবো। পরে ও আমাকে কি করলো, টাকা দিল। আমি কিসের টাকা দিচ্ছ তুমি আমাকে? এটা বলতেছে তুমি টাকাটা রাখো। আমি টাকা নিবো কেন তোমার কাছ থেকে? বলছে তুমি টাকাটা রাখো, রেখে যেটা যেটা বলি তুমি সেটা সেটা করো শুধুমাত্র। আমি আচ্ছা ঠিক আছে। পরে টাকা নিয়ে আমি বাসাতে চলে আসলাম। বাসাতে আসার পরে ওকে আবার ফোন দিছি যে দেখো তুমি আমাকে টাকা দিলে কেন, এখন বলো তো। তখনও বলতেছে তোমার না কালকে বার্থডে? হ্যাঁ। গিফট তো কিনতে পারবো না, গিফট কিনে দিলে তোমার আম্মু আবার তো তোমাকে বলবে যে না গিফট কে দিছে, তুমি কিছু কিনে নিও। ও আমাকে বলছে আচ্ছা ঠিক আছে। পরে একটু খুশি হলাম। এরপরে পরের দিন যেদিন আমার বার্থডে, ওই দিন ও বললো কি যে আমরা আজকে দেখা করবো। কিভাবে দেখা করব একটা করতেছিলাম যে কিভাবে দেখা করা যায়, চিন্তা করে সুযোগ পাইছে। ওই যখন লোকজন আসছিল, আসার পরে আমরা তো চলে গেলাম। যাওয়ার পরে ও আমাকে বললো কি যে শোনো আমি তোমাদের পিছন গেটে দাঁড়ায় থাকবো, তুমি শুধু চলে আসবা, কেউ না দেখে মোটরসাইকেলে দাঁড়ায় থাকবো। ও মোটরসাইকেলে দাঁড়ায় আছে, আমি তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেছি ওর সাথে ঘুরতে। ওইটা আমার আব্বু আবার দেখেছে ওই বিষয়টা উপর থেকে, যে আমি একটা ছেলের সঙ্গে যাচ্ছি কোথাও। পরে আব্বু দেখে আম্মুকে মারধর করছে। ওইটা দেখে আম্মুকে অনেক মারছে যে মেয়েকে লাই দিয়ে দিয়ে উঠাইছো দেখো।
পরে বাসায় এসে আমি শুনলাম যে আম্মুকে অনেক মারধর করছে আমার জন্য। পরে ওই দিন আব্বু বেশি উত্তেজিত হয়ে গেছিল, যাওয়ার পরে আব্বুর তো অপারেশন হয়েছে, একটু বুকে আবার ব্যথা করছে। পরে আমি বললাম যে আম্মু তোমাকে অনেক মারছে। পরে আম্মু রাগ করে আমাকে আবার চড় দিল যে বেয়াদব কোথাকার, তোর জন্য আজ আমার এই অবস্থা। অনেক কথা বলছিলাম যে আম্মু তুমি চিন্তা করো না আম্মু, আমি আর যাবো না ওইদিকে, ঠিক আছে আজ কথা দিলাম তোমাকে আর যাবো না ওর সাথে। ওর সত্যি যাবো না, তোমাকে না সত্যি যাবো না। পরে আমরা আম্মু আমি সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তখন বান্দরবন ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে ওখানে পরে ওই 5টা দিন আর কি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। পরে বান্দরবন থেকে ঘুরে এসেই তখন আব্বুর হঠাৎ করে বুকে ব্যথা উঠলো আবারও। তখন অপারেশন মাত্র 1 মাস হয়েছে আর কি। ওই সময়টাতে আব্বুর প্রচন্ড বুকে ব্যথা। পরে ডক্টরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ডক্টর আবার ভর্তি করলো, যে মনে হয় উত্তেজিত হয়ে গেছিল টেনশনে, এরকম কিছু। তখন ওই সময়টাতে আবার আমরা ঘুরতেও গেছি হুটহাট করে, যেটা মানে এফেক্ট করছে কিনা, বা ওই সময়টাতে আব্বুর পাশে কেউ ছিল না। আব্বুকে তো রেখে যাওয়া হয়েছিল, দাদি ছিল, সবাই ছিল। পরে কি করলাম, আব্বুকে হসপিটালে ভর্তি রেখে আমি তো চলে আসলাম। সবাই তো কান্নাকাটি, বাসার মধ্যে কান্নাকাটি করতে করতে পরেও 2টা দিন হসপিটালে থাকলো। থাকার পরে হঠাৎ করেই আব্বু, ডক্টর বললো যে মানে মারা গেছে আর কি আব্বু। আব্বু আব্বু মারা গেছে। ওই ইয়াতে মানে ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আব্বু মারা গেছে। তারপরে চলে আসলাম আমি বাসাতে চলে আসতে আম্মু অনেক কান্নাকাটি করতেছিল। পরে 4 ঘন্টা পরে বাসায় লাশ নিয়ে আসছে আর কি। পরে ওকে আমার বান্ধবী জানাই দিছে যে প্রত্যাশার আব্বু মারা গেছে। পরে ও আসছিল আমাদের বাসাতে আসছে ওই যে আমার আব্বুকে দেখার জন্য, সবাইকে দেখার জন্য। পরবর্তীতে ও দেখা করে চলে গেল। ওই দিন আমার আব্বুকে দেখে আমার বান্ধবীরা সবাই আসছিল, এসে দেখে চলে গেল। তখন আম্মু অনেক কান্নাকাটি করতেছিল যে কি হবে। আমিও অনেক ইয়ে করছিলাম যে আমার তো বড় কোনো ভাইও নাই, কেউ নাই, আমি তো একাই। পরে চাচুরা সবাই অনেক বোঝালো আম্মুকে যে যে যাবার চলে গেছে, এখন তুমি কি করবা, তুমি টেনশন করো না, তুমি আমাদের সাথেই। ও সবভাবে আম্মুকে ম্যানেজ করতেছিল আর কি। পরে আব্বুর আব্বু মারা যাওয়ার 2 দিন পরেই আর কি দুদিন পরেই আমার চাচা আসলো বাইরে থেকে, আমার ছোট চাচু এসে তো অনেক কান্নাকাটি করতেছিল সব। তখন আসলে আমার কেউই ছিল না, আমি একা একা থাকতাম তো বাসাতে। পরবর্তীতে আমরা সবাই ওই বাসা থেকে আমার সোনারগাঁতে চাচু আছে, চাচুর বাসায় চলে যাই দ্বিতীয় দিনই। আব্বু মারা যাওয়ার দ্বিতীয় দিন আমাদের বাসা থেকে আমরা চাচুর বাসাতে চলে যাই। প্রায় 1 মাস ওই চাচুর বাসাতেই ছিলাম। তখন ওর সাথে আমার সম্পর্ক প্রায় 4 মাস চলতেছে আর কি। 4 মাস চলতেছে। এরপরে চাচু বলতেছে যে ওর তো এখন পরীক্ষার সময়, আমার তো তখন ফাইনাল এক্সাম চলতেছে। তো ফাইনাল এক্সামে এখন কি করবা, ও এখানে থাকতো না, এখান থেকে যদি পরীক্ষা দেওয়া যেত ভালো হতো। তখন বলতেছে যে না, এখান থেকে কিভাবে, অত দূরে স্কুল, ওর স্কুল তো, আমার স্কুল তো বেইলি রোড, কিভাবে যাতায়াত করবো। পরে বলে ঠিক আছে তাহলে চলে যাও তোমরা। পরে 1 মাস আমরা চাচুর বাসায় থেকে চলে আসলাম।
আমরা আবার উত্তরা বাসাতে ফিরে আসলাম। এসে এখান থেকে কিন্তু আম্মুকে ঠিক রাখা যেত না। আম্মু প্রায় আব্বুকে হারানোর পর থেকে পুরো পাগলের মতো হয়ে গেছে। একে একে পরে আমার নানু ছিল, নানুকে নিয়ে আসা হয়েছে বাসাতে, কারণ একা একা যেহেতু আব্বু নাই আমার পুরো ফ্ল্যাটটাতে একা একা। তখন হচ্ছে আমার নানুই ছিল আমাদের সাথে, আমার নানু আর মামা আমাদের দেখাশোনা সবকিছু করতো। তারপরে হচ্ছে আমি পরের দিন পরীক্ষা দিতে চলে গেলাম। পরীক্ষা দেওয়ার পরে পরে চিন্তা করলাম যে এতদিন ওর সাথে যোগাযোগ নাই, ওকে একটা ফোন দিই তাহলে। পরে ফোন দিলাম ওকে। ফোন দেওয়ার পরে ও আবার পরীক্ষা আমি যখন শেষ করে বেরোলাম, বেরোর পর ওর সাথে দেখা আমার। আমি ফোন দিয়েছিলাম হচ্ছে আমার দপ্তরি ছিল, দপ্তরি আঙ্কেলের ফোন থেকে ওকে ফোন দিছি। ফোন দিয়ে বলছে যে দেখা করার জন্য। পরে ও দেখা করলো, দেখা করে তো বললো যে তুমি নিশ্চয়ই আপসেট, তাই না? বলছে হ্যাঁ, আজ মনে হয় যে পরিবার থেকে আমরা মানে সব আব্বু চলে যাওয়ার পরে সবই একদম নিঃস্ব একটা ভাব। আম্মু পুরো পাগলের মতো হয়ে গেছে আম্মু। পরে বলতেছে যে যতদিন আমি আছি তোমার কোনো চিন্তা নাই। মামাকে ভরসা দিচ্ছে, তোমার আব্বু নাই তো কি হয়েছে, আমি আছি না? হুম, আমি বললাম, তুমি আছো, তুমি কি করবা বলো? তুমি কি আর আমাদের সাথে থাকো না তো। আমাদের পরিবারের মধ্যে কি হয় সেটা আমরাই ভালো জানি। এদিকে আমার চাচু আবার আমার বিয়ের কথা বলতেছিল আর কি। ওই সময়টাতে বিয়ের কথা বলতে প্রচন্ড চাপ সৃষ্টি করতেছিল যে একা একা মেয়ে বড় হয়ে গেছে, ওকে যদি একটা বিয়ে দিয়ে দেয় অন্তত ওর একটা কুল হবে, পড়াশোনাও চালিয়ে যাক। পরে আমি বললাম যে এটা কেমন কথা বলতেছে। পরে আমি ওকে এটা বলছি বিষয়টা, যে শোন আমার বাসা থেকে কিন্তু বিয়ের কথা বলতেছে, যে আমার চাচু, বড় চাচু বলতেছে, আর ছোট চাচু তো বাইরে থেকে আসছে শুনেছো তো। তো সবাই মিলে আমার বিয়ের কথা বলতেছে। এখন বলতেছে তোমার বিয়ে মানে? তুমি এখন তো অনেক ছোট, তুমি এখন বিয়ে দেবে না, তুমি প্রতিবাদ করতে পারতেছো না? আমি বললাম, কি প্রতিবাদ করবে এখানে? বলছে যে তুমি তুমি বলো যে হচ্ছে তোমার সাথে তুমি পড়াশোনা করতে চাও, তুমি এখন এরকম কিন্তু বিয়ে টিয়ে করবা না। আমি বলছি, কেউ শুনতেছে না। পরে মোটরসাইকেল করে পরীক্ষা শেষ যেদিন আমার, সেদিন মোটরসাইকেলে করে আমাকে আমাদের উত্তরা বাসাতে দিয়ে আসছে। ওই দিন আমার ছোট মামা আবার ওকে দেখেছে, দেখে আমাকে জিজ্ঞেস করছে যে ওই ছেলেটা কে। আমি বলছে যে ওই ছেলেটা হচ্ছে আমার মানে ভাইয়া হয় আর কি। তো ভাইয়া হয়। তো আম্মু আবার বুঝতে পারছে যে ওই এই ও তো এই ছেলে নিয়ে তো সমস্যা হয়েছিল, এর আগে যে মোটরসাইকেল দিয়ে নামাই দিয়ে গেল, আব্বু দেখেছিল। তখন আম্মু আবার মামাকে বলছে যে এটা এই সেই ছেলেটা যে যার সাথে ও মেলামেশা করে। তখন তখন মামা বলতেছে যে আহ, তুমি এই ছেলের সাথে তোমার কি সত্যি কথা বলো তো আম্মু। আমাকে বলছে, আমাকে মামা মানে আমাকে পছন্দ করি আর কি। তখন মামা ওইটা শুনে তো মানে অনেক রাগারাগি করলো আমাকে। রাগারাগি করার পরেই বলতেছে যে তুমি ইদানিং একা একা চলাফেরা করতেছো না, এখন থেকে তুমি আর একা একা চলাফেরা করবা না। তুমি এখন থেকে হচ্ছে আমি তোমাকে নামাই দিয়ে আসবো, আমি তোমাকে দিয়ে আসবো, সবকিছু করবো। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, যোগাযোগ করবো না তো কি হয়েছে। আর তখন আবার চাচু আবার আসছে, রাত্রেবেলায় আসছে, যে একটা ভালো সম্বন্ধ পাইছি, যে প্রত্যাশার জন্য হয়তো বা ছেলেটা ভালো। তো বলছে যে ভালো। আমিও চিন্তা করলাম যে কি বলে এটা। তো বলতেছে যে আম, বুঝতে পারতেছো না, ছেলেটা কালকে তোমাকে দেখতে আসবে। তো আমাকে ছেলে পক্ষ দেখতে আসছে পরের দিন। আসার পরে এখন ওদের খুব পছন্দ আমাকে, আমাকে দেখে খুব পছন্দ। কিন্তু আমি তো বিয়ে করব না। আমি সবাই বলে দিয়েছি, যে শাশুদেরকে মামাদেরকে বলছি যে আমি বিয়ে করব না। বলতে বিয়ে করবা না তুমি? আমি বলছি, না আমি বিয়ে করব না, আমি একটা ছেলেকে পছন্দ করি। তখন আমি সরাসরি স্টেট বলছি, কারণ তখন হচ্ছে শাকিলের সাথে আমার গভীর একটা সম্পর্ক। আর শাকিলও তখন হচ্ছে ফাইনাল ইয়ারে ছিল, ওরও ফাইনাল ইয়ার এক্সাম। তখন ওই সময়টাতে আমি মানে বলি যে আমি বিয়ে করবো না, আমি একটা ছেলেকে পছন্দ করি, আহ আমি তাকে বিয়ে করব। তখন চাচু রেগে যদি এখনই বাড়ি মেয়ে এত বড় কথা বলে, হ্যাঁ এত বড় সাহস, গার্জেনকে গার্জেন মনে করে না, খুব বেশি বড় হয়ে গেছো না? অনেক চাচুরা অনেক রাগারাগি করে। আম্মু তো আর কিছু বলতে পারে না তাদের বিষয় নিয়ে। পরে আমার মামা আবার জিজ্ঞেস করতেছিল যে ছেলেটা কি করে। আমি বলতেছি যে ও ঢাকা ভার্সিটিতে
অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছে আর কি, এখনো ফাইনাল ইয়ারে, পড়াশোনা শেষ হয়নি এখনো। বলছে ও একটা বেকার ছেলে, তুমি তার সাথে সম্পর্কে জড়াবা, মানে তার সাথে বিয়ে বলবার হয়ে গেল, মানে ওর কি অবস্থান, কি ওর বাবার নাম কি, পরে এরকম বৃত্তান্ত অনেক জিজ্ঞেস করতেছিল। তখন ওই সিচুয়েশনে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়ে গেল। সমস্যা বলতে বাসার মধ্যে ঝামেলা, ঝামেলা থেকে শুরু করে যে মানে আমাকে মারধর করলো চাচু, যে এত বড় সাহস মেয়ে এখনই নিজের চিন্তা করে, আর কার গার্জেনকে গার্জেন মনে করতেছে না, কোনো কিছু, কতটা বেয়ারা হয়ে গেছে। এই ওই ছেলেকে ডাক, ওই ছেলেকে ডাক, অনেক কথা বলতেছে যে ছেলেকে ডাক, ছেলের বাপ মা কি আছে সবটিকে ডাক। তো পাশে থেকে অনেক রাগারাগি শুরু করে দিল আমার সাথে। পরে আমি ওকে ফোন দিছি, আমার বলছে যে আমার চাচু আর ছোট চাচু, আমার মামা, সবাই সামনে দাঁড় করে আমাকে হচ্ছে ফোন দেওয়াইছে যে ওকে ফোন দে। পরে আমি শাকিলকে ফোন দিছি, শাকিলকে ফোন দেওয়ার পর বলতেছে যে আমার বড় আব্বু, যেটা আমার চাচু, আমি মানে ওনাকে বড় আব্বু বলে ডাকি, আমার বড় আব্বু তোমাকে ডাকছে, আমাদের বাসাতে আসো। তখনও বলতেছে যে ডাকছে, কিন্তু আমি যাব কিভাবে এখন, মানে আমার তো আনইজি লাগতেছে। আমি বলছি ডাকতেছে, তুমি আসো, কিভাবে আসবে আমি জানি না, রাত্রেবেলায় তুমি আসো। পরে ও হচ্ছে আর ওই দিন আর আসে নাই, ভয় করে। পরে আমি ডাকলাম, ওরা আসলো না, যে এটা কোনো কথা হলো। পরে বাসাতে ওইদিকে আমাকে বলছে দেখছিস ছেলেটা আসলো না, ডাকছি কি জন্য ডাকছি এটা শুনে যাইতো, শুনলো না। বড়দের কথা শুনিস না, কপালে দুঃখ আছে, আমার বড় আব্বু বলতেছিল আর কি। আর ছোট চাচু বলতেছে যে ছেলেটা আসলে কিন্তু ভালো হইতো তোমার জন্য। পরে আমি রাত্রেবেলা আবার ওকে ফোন দিছি যে আমার গার্জেন তোমাকে ডাকছে আর তুমি এই সময় আসলে না। তুমি বলতেছি যে আমি কিভাবে আসবো, আমি একা একা তা কিভাবে আসবো, আমার কোনো বন্ধু বান্ধবের সাথে নাই, আর তাছাড়া আমার মা তো যাবেই না ওখানে, একটা অপমানিত হবে। পরবর্তীতে ওই রাত্রে ওই জন্য কথা কাটাকাটি অনেক হইলো। আমি আবার আমার চাচু ধরে আমাকে মারলো ওই দিন রাত্রে, যে গার্জেনের কথা শোনে না, কিছু শোনে না, এরকম অনেক কথা বলে আমাকে মারলো আর কি, যে তোমার বাবা এখন মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তোমার এখন গার্জেন কে? হ্যাঁ, আমরাই তো তোমার গার্জেন। হ্যাঁ, তুমি মুখে তর্ক করো এত। পরে আম্মু তো আর কিছু তখন আর কিছু বলতো না, কারণ গার্জেন হিসেবে যেহেতু আমার চাচা মামা এরাই হচ্ছে আমার মেন গার্জেন, সেহেতু আম্মু খানকার এখন কিছুই না বলতে গেলে, আম্মুর কথা কেউ শুনেও না, কিছুই করে না। পরে আমি চুপচাপ থাকলাম, চুপচাপ থেকে রাত ভরে অনেক কান্নাকাটি করতেছি, কান্নাকাটি করে গিয়ে যে এখন কি করব। পরের দিন আবার ডেকেছে, ডাকার পরে আমাকে বলতেছে যে প্রত্যাশা এদিকে আসো। আমি বললাম, জি বলো। তো বলতেছে ফোন দাও আবার। পরে আবার ওকে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর বলতেছি যে দেখো তুমি যদি এখন না আসো, আমাকে কিন্তু বাসা থেকে অনেক মারধর করতেছে, টর্চারিং করতেছে, তুমি আসো, কিছু একটা বলে যাও। পরে ও আসছে, আসার ওর বন্ধু, 3টা বন্ধু আর ও আসছে। আসার পরে আমাদের বাসা থেকে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করলো, ওর সাথে যা নয় তাই বললো। বাসা থেকে প্রায় একটা পর্যায়ে মারামারির মতো অবস্থা, মানে আমাদের বাসা থেকে আমার চাচু মামা সবাই শাকিলকে মারবে, এরকম একটা প্ল্যান করছে আর কি লাস্ট পর্যায়ে, যে ওকে মারবে। আমি বলতে, তারপরে তো আমি অনেক কান্নাকাটি করতেছি, ওকে মারবে এই সময়টাতে, এখন এত প্ল্যান করতেছে মারবে। পরে আমি চিৎকার করতেছি যে মামা চাচু আর কিছু বলো না, ওরা যাইতে দাও, ওরা যাইতে দাও। প্রায় কলার পিছু ধরছে আমার মামা, যে ওকে গায়ে হাত তুলবেই এমন একটা অবস্থা। ওর বন্ধুরাও ছিল, আর হাতাহাতি বাসার মধ্যে। পরে আমাদের বাড়ির আঙ্কেল চলে আসলো উপর থেকে, যে কি হয়েছে, বাসার মধ্যে চিল্লাচিল্লি। তখন আমাদের বাসা থেকে বললো যে ও নাকি আমাকে মানে ভাগায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরকম একটা। কিন্তু এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা কথা, যে ও আসলে ভাগায় নেওয়ার কোনো প্ল্যান করে কিছুই না, আমি ওকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসছি আমাদের বাসাতে, অথচ এই সময়টাতে এখন এই কথা বলতেছে। তখন আমি বললাম যে এত বড় মিথ্যা কথা। আমি আঙ্কেল বলছি, আঙ্কেল একদম মিথ্যা কথা, যে ও আমি এক ফোন দিছি, আর চাচু আর মামাই বলছিল ওকে ফোন দিতে,
এই জন্য আমি তো ওকে ফোন দিছি। পরে বাড়ির আঙ্কেল যেভাবে হোক ম্যানেজ করে ওদেরকে পাঠিয়ে দিল যে তোমরা চলে যাও, এখান থেকে আমরা দেখবো, যাও। পরে ওর আম্মুকে হচ্ছে ফোন দিছে যে বাড়ির আঙ্কেল যে আপনার ছেলে এখানে আসছিল, ছেলে এখানে একটা ঝামেলা হয়েছে, আপনি কি জানেন এই বিষয়টা? তো বলছে না জানি না। তো আন্টি বলতেছে ওর আম্মু, না জানি না। ওই দিন হচ্ছে সব ঘটনা আমার চাচু আর বাড়ির আঙ্কেল মিলে ওর আম্মুকে, শাকিলের আম্মুকে জানাই দিল। তখন এত ঝামেলা নিয়ে আমার খুব খারাপ লাগছে বিষয়গুলো। যখন এরকম একটা সিক্রেট হবে আমি জানলে ওকে জীবনও রাখতাম না এখানে। কি মান সম্মান, তোমার পুরো সম্মানটা একদম শেষ করে দিছো। ও তো ভালোভাবেই আসে, তুমি ভালোভাবে বোঝাইতে পারতা, বোঝাও না, তুমি ওকে মারতে পর্যন্ত গেছে। এটা কি তোমার কাছে ঠিক করছো মামা? হ্যাঁ, তো মামা আবার রাগ করলো যে তুমি কি মানে গার্জেন তুমি হয়ে পড়ছো এই বাড়ির? হ্যাঁ, বেশি সময় বাসা থেকে বের হয়ে যাও, দরকার নাই তোমার মতো ভাগ্নির। আমার আমার চাচু একই কথা বলে, দরকার নাই তোমার, বের হয়ে যাও। ও রাগ করে এই কথাগুলো বলতেছিল। পরে রাতটা ভরে অনেক কান্নাকাটি করছি, করার পরে পরে পরের দিন সকালবেলা হচ্ছে আমি ওর সাথে, মানে তখন হচ্ছে জুলাই মাসে আর কি, জুলাই মাসের দিকে বাসা থেকে সকালের ভোরবেলা উঠেই চলে যাই বাসা থেকে, রাগ করে থাকবোই না আমি বাসাতে। ওর বাসা থেকে চলে যাই, যাবার পরে বাসা থেকে তো আমাকে যখন খুঁজে পায় না, তখন ওদের বাসাতে ফোন দিছে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে হয়তো আপনাদের ওদিকেই গেছে, আমি শিওর যে আপনাদের বাড়িতে আছে। তখনও আমি ওর সঙ্গে দেখা করি নাই, তখন আমি আমার বান্ধবীর বাসাতে গিয়ে রাগ করেছিলাম। কিন্তু ওর ওর ঘাড়ে দোষটা পড়ছে প্রথমেই, যে আমি হয়তো ওর সাথেই পালাইছি এরকম কিছু। পরবর্তী অবস্থায় দেখেন আমার ছেলের সাথেই আছে, আপনারা আসেন, এসে দেখে যান যে আপনাদের বাড়ির মেয়ে আমাদের বাসা এখানে আছে কিনা, দেখে যান। তো পরে আমার মামা চাচা সবাই মিলে আর দেখছে যে ওর সাথে না, ও তো বাসাতেই আছে। তাহলে খোঁজাখুঁজি করছে অনেক, এরপর থানায়ও ইয়া করছে, জিডি করছে যে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম। পরবর্তীতে আমাকে পরে পেয়েছিল, আমার বান্ধবীর বাসাতেই পরে পেয়েছে। পরে যে কি হয়েছে, আবারও ওদের বাসাতে গেছিলাম। তারা তো এখন বিশ্বাস হয়েছে না যে আমি ওর সাথে যাই নাই, আমি রাগ, তুমি বলছিলাম যে আমার বাসা থেকে বের হয়ে যেতে, তাই আমি বাসা থেকে বের হয়ে গেছি, এখন কি করবা করো। তখন আমার চাচা বলতেছে যে কত বড় সাহস মেয়ের। পরে আমাকে কি করছে, আমার চুল পেঁচে ধরছে আমার চাচু, ধরে ওই বাড়িতেই আমার বান্ধবীর বাসাতে প্রচন্ড মার দিছে, মার দিয়ে আবার বাসাতে নিয়ে গেছে। পরে আমি, আমাকে বিয়ের ওই যে বরপক্ষ দেখতে আসছিল, তারা তো আমাকে দেখে পছন্দ, তারা এখন বিয়ের ইয়া ঠিকঠাক করবে সবকিছু। আমি বলছি যে না, আমি বিয়ে করব না, কোনো মতেই করব না। পরে 2টা দিন চুপচাপ ছিলাম, চুরি করে ওকে ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম যে কিছু একটা ম্যানেজ করো, কোনো একটা ম্যানেজ করো, যে আমি আসলে পারতেছিলাম। আমি তো বলতেছে তুমি সিরিয়াসলি আমার সাথে চলে আসতে চাও? আমি বলছি, হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি, আমি তোমার সাথে চলে যেতে চাই, আমি আর থাকবো না এদের সাথে। অনেকটা, আর আমার জন্য তোমার অনেকটা সম্মানহানি হয়েছে, এটা আমি জানি, আমি চলে যাবো তোমার সাথে। তো বলছে ঠিক আছে। এরপর 2 দিন পরে রাত্রে প্রায় হচ্ছে তখন 11:30 বাজে এরকম টাইমে ও বাইক নিয়ে নিচে আসছে, এসে অনেকক্ষণ দাঁড়ায় ছিল। তখন আমাকে উপর থেকে SMS করছে যে চলে আসো। পরে ওই জুলাই মাসের শেষের দিকে তখন হচ্ছে চলে আসলাম, মানে চলে গেলাম আমি বাসা থেকে কাউকে না বলেই। শুধু ব্যাগ কিছু ছিল, ব্যাগ ট্যাগ নিয়ে আর সাথে চলে যাই। যাবার পরে ওর সাথে ওই দিন পালাইছি বাসা থেকে পালাইছি। এখন এদিকে চারদিক দিয়ে খোঁজাখুঁজি হয়েছে, এখন সবাই জানাজানি হয়ে গেছে যে মেয়ে ভাগছে এখান থেকে, মেয়ে ভাগছে। সবার মুখে মুখে এখন এই যে অমুক বাড়ির মেয়ে পালাইছে ছেলের সাথে। পরে আমরা পালানোর পরে ওই দিন রাত্রিবেলায় হচ্ছে ওর বন্ধুর বাসায় ছিলাম। বন্ধুর বাসায় থেকে পরের দিন সকালবেলা পল্টনে গিয়ে আহ হচ্ছে আমরা বিয়ে করব এরকম একটা প্ল্যান করি আর কি। বিয়ে করার একটা প্রবণতা, এখন গার্জেন তো কেউ নাই, তখন থেকে বলছে গার্জেন কি। আর তখন আমার বয়সটাও ছিল কম, ওই সময় 18 বছর তো হয় নাই।
তখন বলছে এই মেয়ের গার্জেন কোথায়, ওখান থেকে জিজ্ঞেস করে, তখন গার্জেন তো নাই। এরপরে ওর আম্মু আসে, ওর আম্মু আসে, ওর আম্মুকে যে কোনো ভাবে ম্যানেজ করে নিয়ে আসে। নিয়ে আসার পরে আর হচ্ছে শাকিলের দুই একজন বন্ধু ছিল, না 3জন বন্ধু ছিল, তখন 3জন বন্ধু ছিল। আর আমার কোনো বান্ধবীরা তো আসেনি, কারণ সবাই তো একটা ভয়ে আছে, আসে নাই। পরে আমার ওর ওর আম্মু আর ওর আম্মুর সাথে আরো একজন ছিল, ওর পরিচিত আর কি, ওনার সাথে করে নিয়ে আসছে যে ওই দিন আমার বিয়ে পড়াবে এরকম একটা প্ল্যান। পরবর্তীতে বিয়ে পড়াইতে গিয়ে যে ওই দিন আর বিয়ে পড়ানো হলো না, ঝামেলার কারণে। বিয়ে পড়ানো হলো না, পরে চলে গেলাম আবার ওই বন্ধুর বাসা ছিলাম। এদিকে আমাদের বাসা থেকে প্রচন্ড ঝামেলা সৃষ্টি করছে। থানায় আবার লোকজন পাঠাইছে, যে আমি যে পালাইছি, মানে ওকে ধরার জন্য। আমার চাচারা আবার টাকাও দিছে, যে যেভাবেই হোক ম্যানেজ করে। আবার কয়েকজন আশপাশের যে লোকজন ছিল, যারা নেতারা, তাদেরকে অ্যারেঞ্জ করছে যে আমাদের মেয়েকে যেন নিয়ে আসে। পরবর্তীতে কি করলাম, যে আমরা যে বন্ধুর বাসায় ছিলাম, ওই বন্ধুর বাসা থেকে আর একটা, মানে ওর হচ্ছে উম উম কি কি ফুফাতো বোন না কি যেন হয়, মানে পরিচিতই আর কি। ওই আপুদের বাসাতে গেলাম। ওই আপুদের বাসাতে গিয়ে রাতটা ওখানেই ছিলাম। পরের দিন পরের দিন যে সমস্যাটা হয়েছিল, ওই আপুর হাজবেন্ড তখন অনেক রকম কথা বলছিল আর কি, যে একটা মেয়ে কিভাবে নিয়ে আসা উচিত না, এটা আমরা ফেসে যাব, তুমি যেভাবেই হোক একে একে সরাই দেওয়ার চেষ্টা করো। পরে হচ্ছে ওই আপু নাকি শাকিলকে বলছে, দেখ কোন ঝামেলা, তুই চলে যা। পরে হচ্ছে আমি এটা শুনে ফেলে এবং বলছে চল এখান থেকে চলে যাই, আন্টিকে তুমি ফোন দাও। পরে ওর আম্মুকে ফোন দিছে, ফোন দিয়ে ওখান থেকে আমরা চলে আসছি। আসার পরে আমরা আবারও পল্টন ওই কাজী অফিসের পাশেই, ওখানে হচ্ছে আমি আমার ধর্মটাকে চেঞ্জ করি, কারণ আমি আহ, হিন্দু ধর্মের একটা মেয়ে। হিন্দু ধর্ম থেকে ওখান থেকেই হচ্ছে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, কালেমা পড়ে আমি আমার ইসলাম ধর্ম গ্রহণ করি এবং আমার ধর্মটাকে ত্যাগ করে পরবর্তীতে তখন আর সমস্যা হয় না। তারপরে আমরা ওই যে পল্টন কাজী অফিসেই ওখানে আমরা বিয়ে করি। এই যে ধর্মটা, এই জন্যই হচ্ছে আমাদের বাসাতে হচ্ছে মেন প্রবলেমটা ছিল, আমাদের বাসায় ঝামেলা, যেটা ওকে মানে মেনে নেওয়াতে প্রবলেম ছিল, যে কারণ ও হচ্ছে অন্য ধর্মের, আমি অন্য ধর্মের। এই জন্য আমার বাসা থেকে কেউই মেনে নিচ্ছিল না যে একটা বিধর্মীর ছেলেকে বিয়ে করবা। এই জন্য এই সব চিন্তা ভাবনা করে আমার বাসা থেকে এতটা এত সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের বাসাতে, কোনো মতে মেনে নিচ্ছিল না। পরবর্তীতে আমি আমার ধর্মটাকে ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ওকে বিয়ে করি পল্টন কাজী অফিসে। পরে ওখান থেকে আমি আমার শ্বশুর বাড়িতেই চলে গেলাম। আমার শাশুড়ি আম্মা ছিল সেখানে, ওর বন্ধুরা ছিল, সবাই ছিল। এরপরে ওর বাসা ছিল মগবাজার, ওদের ফ্ল্যাটে চলে যাওয়ার পরে ওখানে বাসাতে আমি 2 দিন ওখানে ওদের সাথেই ছিলাম। থাকার পরে কিন্তু আমাদের বাসা থেকে অনেক লোকজন নিয়ে আসার পরে প্রায় ভাঙচুরের মতো একটা অবস্থা বাসার মধ্যে। পারবে তো একদম মনে হয় যে আমার শাশুড়ি গায়ে পর্যন্ত হাত তুলবে। তখন আমি অনেক রিকোয়েস্ট করছি যে না, ওদের কোনো দোষ নেই, আমি স্বেচ্ছায় বাসা থেকে আসছি। এটা সত্য কথা যে আমার যে হাজবেন্ড শাকিল, ও আমাকে কখনো মানে ফোর্স করেনি কোনো কিছুতে, আমি স্বেচ্ছায় আমি ওর হাত ধরে চলে আসছিলাম বাসার টর্চার সহ্য করতে না পেরে। কিন্তু ওর উপরে এতটা মানে প্রেশার ক্রিয়েট করে, যে জোর করে আমাকে ওই বাসা থেকে এক পর্যায়ে নিয়েই যায়। জোর করে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে আমাদের বাসাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে আটকে রাখা হয় বাসার মধ্যে। কিন্তু আমি মানে কোনো মতেই বসাতে পারতেছিলাম না যে না, আমি এখানে থাকবো না। আমাকে অনেক মারধর করছে বাসাতে নিয়ে গিয়েও। তারপরেও আমি ওখান থেকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেছিল, এক সপ্তাহ বেশি আর কি। তখন আমি আবার বাসা থেকে পালায় চলে আসি ওর কাছে।
ওর কাছে চলে আসি যে না আমি ওখানে থাকবো না। পরে ও আমাকে মানে বলে যে এটা নিয়ে আবার একটা ঝামেলা হবে, চলো। ও আমাকে বলতেছে চল আমরা গ্রামে চলে যাই। আমি বলছি, না গ্রামে যাবো কেন, ও সামনে আমার পরীক্ষা, আমি কিভাবে গ্রামে যাব এই সিচুয়েশনে। তো ও বলতেছে যে শোনো, উম, এখানে থাকলে তোমার চাচারা মামারা টিকতে দিবে না, তোমার উপর অনেক প্রেশার ক্রিয়েট করবে, এত ঝামেলারে তুমি কি থাকতে পারবা? আমাকে আমি থাকতে পারবো বলে বুঝো কিন্তু। আমি কি হ্যাঁ আমি বুঝেই বলতেছি। পরবর্তীতে ও কি করলো, চলে আসলো আমাকে নিয়ে ওদের ওদের গ্রামে। ওদের গ্রামের বাড়ি ছিল হচ্ছে উম, চাঁদপুরে আমরা চলে গেলাম। চাঁদপুরে থাকার পরে প্রায় 1 মাসের মতো চাঁদপুরেই ছিলাম। চাঁদপুরে থেকে 1 মাস পর আবার ঢাকাতে আসলাম। ঢাকাতে এসে এদিকে আমার বাড়ির লোক তো প্রচন্ড খারাপ ব্যবহার করলোই আমার শাশুড়ির সাথে। করার পরে খারাপ ব্যবহার করলো আমার শাশুড়ির সাথে। করার পরে তখন হচ্ছে আমার শাশুড়ি বলল যে দেখো এখন কি করবা, পরিবার তো খারাপ চায় না, ভালোই চায় প্রত্যেকটা পরিবারই। যে হ্যাঁ তুমি না হয় চলেই যাও, আমার শাশুড়ি আমার বললো। আমি যে না আম্মু আমি যাব না, ওই বাসাতে আর ফিরেই যাব না, যত সমস্যা হোক আমি আর ফিরে যাব না। তো বলছে 2টা মাস তো হয়ে গেল, এখন কি করবা তুমি বলো, এখন আমাদের উপর অনেক একটা ঝামেলা আসতেছে। তাছাড়া হচ্ছে শাকিলের বড় ভাই, সেও তো হচ্ছে অনেক রকম কথা বলতেছে, বুঝোই তো। আমি বলছি, না যেভাবেই হোক। আর তাছাড়া শাকিল তখন বেকার, ও তো কিছু তো করে না। তোমাকে কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছে না, টেনশন। তারপরে আমার চাচা আবার ফোন দিছে যে ফিরে আসার জন্য। আমাদের ওইখানকার উত্তরা যে নেতা ছিল উম, ওনাকে নিয়ে আসছে। ওনাকে নিয়ে এসে উম আমাকে বোঝাচ্ছে আর কি যে তুমি চলে যাও, চলো বাসা চলো। আমি বললাম, না আমি যাবো না। প্রথমবার একবার তো চলেই আসছি, দ্বিতীয়বারও চলে আসছি, আবার নিয়ে যেতে আসছে। পরে অনেক হাতে পায়ে ধরলাম যে আমি যাবোই না। তখন আমার চাচা কি বললো যে এখানে রইছো তো, জীবনে কোনোদিন আমাদের আর পরিচয় দিতে পারবা না। আমার দরকার নাই, আমার পরিচয় আমি খুঁজে নিয়েছি। তোমার সারা জীবনের জন্য কিন্তু বন্ধ, উম, আনন্দ হোক বন্ধ। আমার হাজবেন্ড আছে না এখন, ওই আমাকে দেখবে। পরে ওর কাছে আমি থাকলাম। থেকে পরে চাচুরা চলে গেল। চাচুরা চলে যাবার পরে ও টেনশনে পড়ে গেল যে আসলে তো একটা তো জব টব করতে হবে, ও তো বেকার ছিল, জব করতে হবে। পরে ও হচ্ছে একটা ব্যাংকে জব নেয়। ও হচ্ছে ব্যাংকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওখানে হচ্ছে জব নেয়। জব নেবার পরে আলহামদুলিল্লাহ ভালোই চলছিল আমাদের সংসারটা। এই সামনে আমার এক্সাম ছিল, এসএসসি এক্সাম। এসএসসি এক্সামের সময় তখন আবার আমার আম্মু ফোন দিয়েছে যে কি অবস্থা, কি পরীক্ষা দিয়ে দিবা কিনা জিজ্ঞেস করার জন্য। আমি বলছি, হ্যাঁ আম্মু আমি পরীক্ষা দিব। আর তুমি আমার সাথে যোগাযোগ করছো, এখন কি চাচু মামা তোমাকে বাধা দিচ্ছে না আমার সাথে যোগাযোগ করতেছো? বলতেছে তোমাকে যেটা জিজ্ঞেস করো সেটা উত্তর দাও, ভুল তো করেই ফেলছো। আমি যে হ্যাঁ আমি পরীক্ষা দিব। পরবর্তীতে আমার হাজবেন্ড মানে ফর্ম ফিল আপ করেই আমাকে পরীক্ষা দেওয়াইছে এসএসসি তে। এসএসসি পরীক্ষা দিলাম। দেওয়ার পরে পরীক্ষা দিতে যেন প্রথম প্রথম বের হব, তখন দেখি আমার হচ্ছে মামা দাঁড়ায় আছে। মামা দাঁড়ায় আছে যে তখন আমার হাজবেন্ড এখনো আসে নাই। আমার মামা দাঁড়ায় আছে যে আমাকে ওইদিন নিয়েই যাবে জোর করে, আমাকে নিয়েই যাবে। আমি বলছি না আমি যাবো না, বলছে চলো। জোর ধাপ করছে। পরে আশপাশের লোকজনকে আমি ডাকছি, আশপাশের লোকজনকে ডাকছি, দেখেন আমার হাজবেন্ড এখনো আসে নাই, ইনি হচ্ছে আমার মামা, আমার মামা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, আমাকে একটু হেল্প করেন। পরে আশপাশের লোকজন যখন আসলো বলে যে তারপর আমার হাজবেন্ডকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ও আসছে। আসার পরে তো বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে মামা আমাকে আবার নিয়ে যাচ্ছে জোর করে। তো ও বললো যে ও আমার স্ত্রী, তো আপনারা যদি ওকে আবার আমার জোর করে নিয়ে যান তাহলে আমরাও কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। পরে আমার মামা ওখান থেকে চলে গেল। যেটা আম্মুকে বলছে তোর মেয়ে আমাকে লোকজনের সামনে অপমান করছে, এক পর্যায়ে তোর মেয়ে খালি মাইর খাওয়ানো বাদ রাখছে আমাকে। পরে আমি বাসাতে চলে আসলাম, প্রথম এক্সাম দিয়ে বা বাসাতে চলে আসলাম। তারপর থেকে তো বড় আম্মু ফোন দিছে রাত্রেবেলায়। রাত্রে আম্মু ফোন দেওয়ার পর বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে হ্যাঁ তোমার ভাই রাস্তার মধ্যে আমার হাজবেন্ড আসে নাই, তার আগে এসে আমার হাত চেপে ধরছে যে আমাকে নিয়ে যাবে। এটা না মীমাংসা করে দিলাম যে হচ্ছে আমি যাবো না তোমাদের সাথে, তারপরেও কেন মামা আমাকে এত জোর জোর করে।
তো বলছি, প্রত্যাশা যেটা করতেছো ভালো করতেছো না মা, এর পরিণাম কিন্তু খারাপ হতো, খালি এইটুকুই বললাম। আমার যা হয় হোক, সমস্যা নাই, কিন্তু আমাকে কেউ ফোন দিবা না। আমি আম্মুকে কথা বলে দিই। পরবর্তীতে উম আমার পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আবার গ্রামে গেলাম। গ্রামে গিয়ে প্রায় ছুটি ছিল, তো ছুটিতে 2 মাস আমরা গ্রামে থেকে আসি। আর ও ঢাকাতেই ছিল। ঢাকাতেও তো জব শুরু হলো যখন, ওর ঢাকাতেই থাকতো। পরে ওখান থেকে আমার আত্মীয়-স্বজন যারা ছিল শ্বশুরবাড়ির সবার সঙ্গে ওইখানে 2 মাস থাকার পরে যে এত ঝামেলা, যেহেতু ওখানে থাকে। 2 মাস পর আবার আসলাম আমাদের বাসাতে। আমার শ্বশুরবাড়ি ফিরে আসি। আসার পরে আমার বড় ভাসুর আসে, দেশের বাইরে থাকে। উনি সৌদিতে থাকতো তখন। আমার বড় ভাসুর আসে, আসার পরে মানে বলে, তখন আমার সাথে প্রথম দেখা আমার বড় ভাসুরের। বড় ভাসুর বলতেছে যে, শেষ পর্যন্ত আমার ভাইটার জীবন ধ্বংসই করে দিলা। উনি বলে যে, আমি বললাম যে ভাইয়া আমি ধ্বংস করলাম কিভাবে? আমি, ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করতাম, সেভাবে তো বিয়ে করেছে। তাছাড়া আম্মু তো সাপোর্ট দিয়েছেই, তাই না? আম্মু সাপোর্টেই তো বিয়েটা হয়েছে। আম্মু যদি সাপোর্ট না দিত হয়তো বা বিয়ে করতে পারতাম না। বলে যে ভাইটার জীবনটা তো একদম শেষ করেই দিচ্ছ, ক্যারিয়ারটা তো শেষ করে দিবা মনে হয়। তখন আমার একটু খারাপ লাগতেছিল যে কি মানে এরকম কথা বলতেছে, মানে বড় ভাসুর হয়ে আমাকে এত অপমান করে, সারাক্ষণ অপমান করতে থাকতো তখন ওই সময়টা। পরে ভাইয়া 1 মাস পরে আবার চলে গেল দেশের বাইরে। চলে গেল, যাওয়ার পরে তখন আমার এসএসসি রেজাল্ট হওয়ার টাইম। ওই এসএসসি রেজাল্ট হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5 পেয়েছিলাম। পেয়ে 5 পেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই, সবাই খুশি, আমার শাশুড়ি আম্মাও খুশি, আমার হাজবেন্ড তো অনেক খুশি। আম্মুকে ফোন দিয়েছি যে আম্মু আমি জিপিএ 5 পেয়েছি। আম্মুও খুশি হয়েছে, যে হয়তো আমার বাবা বেঁচে থাকলে আরো বেশি খুশি হতো, কারণ আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমার পড়াশোনাটা চালিয়ে যাবে কন্টিনিউ। কিন্তু আমার চাচাদের প্রেসারে আসলে ওটা হয়ে ওঠেনি। পরবর্তীতে তো কলেজে ভর্তি হব, বাইরে কোথাও ভর্তি হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হতে পারলাম না। পরে আমি বিকারুনিস্তাতেই আবার ইন্টারটা কমপ্লিট শুরু করি স্টার্ট। পরে ইন্টারে ভর্তি হয়ে গেলাম যখন, আমরা ভর্তি হওয়ার পরে ক্লাস করতেছিলাম। ক্লাস করতে করতে তো প্রতি সপ্তাহে 3 বার করে ক্লাস করতে পারতাম, কন্টিনিউ পারতাম না, যেহেতু একটা সংসার হয়ে গেছে আমার সেখানে। আমার হাজবেন্ডের জব চলতেছে। তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পরে তখন আমার শারীরিক কন্ডিশনটা একটু খারাপের দিকে চলে যায়। কারণ আমার একটা সমস্যা হচ্ছে, আমার এই নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত পড়ে, অনবরত রক্ত পড়ে। তা আগে কখনো এরকম সমস্যা হইতো না, কিন্তু ওই ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পরে এই সমস্যাটা শুরু হয় আমার। নাক কান দিয়ে অনবরত রক্ত ঝরে, আর দেখা যায় মানে ব্লিডিংটা বন্ধ হয় না, অনবরত সমস্যা। পরে হসপিটালে আমাকে ভর্তি করে, ঢাকা মেডিকেলে ভর্তি করা হলো। সেখানে 15 দিন ভর্তি ছিলাম। 15 দিন ভর্তি থেকে পরবর্তীতে আমি সুস্থ, কিন্তু কোনো রোগ ধরা পড়লো না। তখন ওই সময়টাতে রোগ ধরা পড়লো না। পরবর্তীতে আমার হাজবেন্ড আবার কি করলো, পিজিতে ভর্তি করলো তার 1 মাস পরে। আবার এরকম রক্ত আসতেছে, এরকম 2 ব্যাগ 3 ব্যাগ করে খালি রক্তই দিতে হয়। পরবর্তীতে হচ্ছে আমাকে পিজিতে ভর্তি রাখলো প্রায় 1টা মাস। আমি পিজিতে ভর্তি, ওখানেও কোনো রোগ ধরতে পারে না, তারা রোগ ধরতে পারে না। পরবর্তীতে হচ্ছে আমরা অন্য ডাক্তারের সহায়তা নেই ইবনে সিনাতে গিয়ে পরে ওখান থেকেও আমার রোগটা নির্ণয় করতে পারে যে এই রোগের নাকি কোনো চিকিৎসা নেই, এটা যতদিন বেঁচে থাকবে ততদিন এরকম রক্ত দিয়ে চলতে হবে ওর। মানে এটাকে মানে কি বলে, হেমোফিলিয়া বলে আর কি। এরকম কন্টিনিউ চালিয়ে যেতে হবে, না দিলে হয়তো বা আমরা বাঁচানো সম্ভব না, এরকম কথা। পরে ওই 4-5 মাস একটানা হসপিটালে ভর্তি, ক্লাস ঠিক মতো করতে পারতাম না, একটা সমস্যা। পরবর্তীতে ইনকোর্স পরীক্ষা যখন দিব, তখন পরীক্ষার মধ্যে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার পর থেকে হচ্ছে মানে অত ভালোভাবে কিছু করতে পারতাম না, হাঁটতেও পারতাম না, প্রচন্ড সমস্যার মধ্যে। আর আমার হাজবেন্ড তখন ঋণ হয়ে গিয়েছিল, প্রচন্ড ঋণ হয়ে যাওয়ার পরে মানে প্রায় 7-8 লাখ টাকার মতো ঋণ হয়। ও যে জব করে দেখা যায় ওখান থেকে স্যালারি
পেতো আলহামদুলিল্লাহ 30,000-এর মতো প্রায় স্যালারি পেতো ওই সময়টাতেই। কিন্তু ওই স্যালারি দিয়ে হতো কি আমার ট্রিটমেন্টটা ঠিক মতো করানো যেত না। ওই স্যালারিতে। পরবর্তীতে সেকেন্ড ইয়ারে যখন আমি উঠলাম, উঠার পরে তখন ও বলতেছে যে আমি জবটা ছেড়ে দিতে চাচ্ছি, তুমি কি বলো? যেটা কেমন কথা বলো, জব ছেড়ে দিবা কেন তুমি? জব বলেছে না, জবটা ছেড়ে দেবো, ভাবতেছি বেটার, এর থেকে বেটার একটা জব পাইছি, ভাবতেছি সেখানে যাব। আমি বললাম যে এর থেকে বেটার কি কি চাকরি সেটা বলো। বলে যে তাকে জয়েন করে নি, তখন তোমাকে আমি বলে দেবো। তুমি আমাকে বললে কি সমস্যা, আমার কাছে লুকাচ্ছ কেন? তখন আমার শারীরিক কন্ডিশনটা খুবই খারাপ ছিল। ও যে এত ঋণ হয়েছে সেটা আমি জানতাম না। এন্ড আমার শাশুড়ি আম্মুকেও এরকম কিছুই বলেনি যে এতটা ঋণ হয়েছে প্রচন্ড চারিদিকে। তখন ও আমাকে বললো যে ছেড়ে দেবে। তার প্রায় মনে হয় মাস খানিকের মধ্যেই ও জবটা ছেড়ে দিছে। জবটা ছেড়ে দিয়ে ও অন্য একটা জবের বলছে, আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করছি। অন্য একটা কোম্পানিতে জয়েন করছো, তাহলে তো ভালো। কিন্তু কোন কোম্পানি একটু বললা না তো কিছুই আমাকে, তো শেয়ার করো কোন কোম্পানি। এখানে যেরকম করছো আমি জানতে, ওইটা জানতে পারলাম না। বললাম যে শুনবা পরে শুনবা, এখন দরকার কি? যে বললেই কেউ এটা নিয়ে একটু তর্কাতর্কি হলো ওর সাথে আর কি আমার। তো ও বলতেছে যে শোনো, এখানে এটা বেসরকারি প্রতিষ্ঠান। ওকে বলতেছে এটা বেসরকারি প্রতিষ্ঠান, তো এখানে কাজ সেরকম না, সপ্তাহে হয়তো বা 2-3 দিন কাজ করব, তারপর বসেই থাকতে পারবো। আমি এটা আবার কেমন চক্র যে বসেই থাকতে পারবা, বুঝলাম না তোমার কথাবার্তা। এদিকে ও 2 দিন না যেতেই প্রচুর টাকা নিয়ে আসে বাসাতে, প্রায় 1 লাখ টাকা, কখনো 50,000 টাকা, কখনো অনেকগুলো বান্ডিল, এরকম অনেক টাকা নিয়ে আসে। আমি ওকে জিজ্ঞেস করতেছি হচ্ছে এত টাকা কোত্থেকে পাও? তো বলে যে ওখানে আমার ওই যে প্রতিষ্ঠানে আমি থাকি, সেই প্রতিষ্ঠানে হচ্ছে আমাকে ম্যানেজার পোস্ট দেওয়া হয়েছে, সমস্ত দায়িত্ব আমার উপরে। আমি বললাম যে তোমার উপরে দায়িত্ব? ও বললাম আমি ওটাই বিশ্বাস করতে, হয়তো বা তাই হতে পারে, তো এত টাকা। তো ও বলতেছে যে শোনো, এই বিষয়গুলো কারোর সঙ্গে কিন্তু শেয়ার করো না, বুঝছো? আমি কিন্তু ঠিক আছে, করবো না। ও ও তখন দেখা যায় অনেক টাকা পয়সা তো পাইতো, দেখা যায় আমার জন্য স্বর্ণ অলংকারও বেশি বেশি কিনে কিনে দিছে। তখন দেখা যেত আমার বিয়ের প্রথম অবস্থা ছিল, তখন তো কিছুই দিতে পারে নাই, কিন্তু এই সময় এসে আমাকে গহনা থেকে শুরু করে অনেক, আমার চিকিৎসার কোনো সমস্যা নাই, কন্টিনিউ চালিয়ে যাচ্ছে চিকিৎসা। আবার হচ্ছে এত টাকা, আমার গহনা কাটি সবই তো, ঘরে ফার্নিচার সবই করে নিছি আমি। কিন্তু আমি তো বুঝি নাই যে এত পরে আমার যখন সমস্যা, আম, একটু আলহামদুলিল্লাহ ভালোর দিকে ছিলাম তখন। পরে বাসাতে রাত্রে ও আসে না বাসাতে, প্রায় 12টা বেজে গেছে, বাসায় আসে না। ওই সময়টাতে পুলিশ আসছে বাসায়। পুলিশ আসছে হ্যাঁ। আপনার বাসাতে? তখন মানে মানে সে কি করে এখনো অব্দি আপনি আসলে জানেন না যে না, নতুন না, সে না, কি চাকরি পেয়েছে? এই বিষয়টা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই? না। আসবো, এখান থেকে আমরা আপনার কাছে আসবো। এবং প্রিয় দর্শক এবং আমাদের যারা বন্ধুরা রয়েছেন, বিভিন্ন পরিবারের অনেক সদস্যই রয়েছেন, বাবা মা স্ত্রী, যারা শুনছেন আমাকে, তাদেরকে বলবো এই এখন থেকে যে আড্ডাটা হবে এটা একটু মনোযোগ দিয়ে পরবর্তী অংশটা শুনবেন। আমি বিশ্বাস করি যে আপনারা পুরো অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে দেখছেন বা শুনছেন, বাট এইবার থেকে আসলে যে বিষয়গুলো সে বলবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আমরা অনেক সময় হয় কি যে আমাদের অবস্থার পরিবর্তনের ব্যাপারটা হয়তো চোখে পড়ে, কিন্তু আমরা সেটা আসলে বুঝার চেষ্টা করি না। তো পরিবারেরও কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে আমার সন্তান বা আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ বা আমার ছেলে বা মেয়ে, সে আসলে তার যে পরিবর্তনটা আসছে, সেটা অর্থনৈতিক ভাবে হোক তার বা যে কোনো ক্ষেত্রে হোক, এটা কারণটা কি, কিভাবে হলো, এটা জানার অধিকার এবং ইচ্ছে দুটোই আপনার থাকতে হবে। আদারওয়াইজ হয়তো অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হতে পারে, যেটা আমি বললাম যে এরপর থেকে একটু মনোযোগ দিয়ে আপনারা যদি অনুষ্ঠানটা শোনেন তাহলে বুঝতে পারবেন এই কথাগুলো আমি কেন বললাম। তার আগে বলে রাখছি, নেক্সট উইকে যদি আপনার জীবনের ভালোবাসার গল্পটা লাইভে এসে বলতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RLS, স্পেস দিয়ে লিখতে হবে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, পাঠাতে হবে SMS 26969 এই নাম্বারটিতে। শুধুমাত্র যারা লাইভে এসে নিজের ভালোবাসার গল্পটি ঠিক আজকে যেমন প্রত্যাশা বলছি এরকমটা আপনি বলতে চান, তাদেরকে বলবো। এবং আজকে প্রচুর বন্ধু রয়েছেন, আমরা জানি যে সে তার জীবনের ভালোবাসার গল্পটা বলছে, এরকম অনেকের ভালোবাসার গল্পই হয়তো আছে যেটা অনেক সময় আমরা লুকিয়ে রাখি, বলি না। বাট তাকে আমি যখন প্রথমে জিজ্ঞেস করলাম যে কেন বলতে চাও, কিন্তু একটা কথা বলছিল যে আমি যে ভুলগুলো করেছি সেটা যেন আর কেউ না করে, কিংবা সেম ভুলের ভিতর দিয়ে যদি কেউ যায় সে যেন আগেই সাবধান হয়ে যায়।
তো কি ব্যাপারে সাবধান হতে হবে সেই ব্যাপারটাই আমরা সামনে আগাচ্ছি। আমরা অনুষ্ঠানের মোটামুটি হয়তো আর লাস্ট 30 মিনিটের মতো আমাদের হাতে সময় আছে। সো এই 30 মিনিটসের ভিতরে হয়তো আমরা গল্পটাকে গুছিয়ে ফেলবো যে আসলে কি হলো। তো শেষ সময়টুকুতে যারা জয়েন করছেন তাদের কাছে বিনীত অনুরোধ, লাইভটা একটু দ্রুত শেয়ার করে ফেলুন এবং আমাদেরকে কমেন্ট সেকশনে যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো শালীনভাবে কমেন্ট করুন এবং পার্সোনাল চ্যাটিং গুলো কমেন্ট সেকশনে না করুন। তো আমরা চলে যাই প্রত্যাশার কাছে। প্রত্যাশা, যেখানে আটকেছিলাম যে রাত 12টার সময় হাজবেন্ড বাসায় নেই, কিন্তু আপনার বাসায় তখন পুলিশ এসেছে, তারপরে কি হলো? পুলিশ আসছে, তখন আমার শাশুড়ি আমার গেট খুলেছে। গেট খোলার পরে দেখছি যে পুলিশ। তো আম্মা তো মুরব্বী মানুষ, আম্মা তো একটু ভয় পেয়ে গিয়েছেই। ভয় পেয়ে যাওয়ার পরে তো আমি আসছি। আসার পরে জিজ্ঞেস করতে বলছে, শাকিলের কথা জিজ্ঞেস করতেছে। তো বলছে শাকিল কোথায়? তো আমি বলছি ও তো অফিস থেকে আসে নাই। তো ওনারা হাসতেছে আর কি, যে অফিস, ওকে অফিসে? আমি বলছি, হ্যাঁ ও তো অফিসে। ওকে কিসে জব করে? বললাম যে সেটা তো বলতে পারলাম না, কারণ আমার হাজবেন্ড তো বলেছিল না আমাকে যে কোন কোম্পানিতে জব করে। আমি তো বারবার কোয়েশ্চেন করেছিলাম তাকে, বাট সে তো আমি রিপ্লাই দেয়নি। বললাম যে ও অফিসে গেছে, আমি তো জানি না আসলে। তখন যে ওসি ছিল উনি আমার উপর একটা মানে রিয়েক্ট করে ফেলে যে আপনি স্ত্রী হয়েছেন, সবকিছু ভোগ করতেছেন, তো আপনি জানেন না সে কোথায় জব করে, কোন প্রতিষ্ঠানে জব করে, ফাজলামি করেন, আমাকে এরকম একটা কথা বলে। তখন ওই সময়টাতে তো একটু মানে ভয় পেয়ে গিয়েছিলাম আসলে। ভয়টা হওয়াটা স্বাভাবিক, যে যে কি বলতেছে এগুলা। তো আমি আম্মুকে বলতেছি যে আম্মু কি বলতেছে, আমি তো কিছু বুঝতেছি না, তুমি কিছু বুঝতেছো? আম্মু তো কান্নাকাটি শুরু করে দিল। আমার শাশুড়ি আমার প্রচন্ড কান্নাকাটি করতেছে ভয়ে, যে শাকিলকে ফোন দে। মানে ওকে আমি ফোন দি, ফোন ধরে না, ফোন ধরে না। পরে আমার কাছ থেকে নাম্বার নিল, বলছি উনি নাম্বার নিয়ে উনি ফোন দিচ্ছে। পরে ফোন ধরে না, ওনারটাও ফোন রিসিভ করে নাই, কিন্তু হয়তো বা কোনো মতে জানতে পারছে যে বাসাতে পুলিশ আসছে। এরপরে আমাকে অনেক রকম কথা বলতেছিল, অনেক খারাপ কথা বললো পুলিশের। উনি বললো যে আপনি ভোগ করতেছেন স্ত্রী হয়ে, অথচ আপনি জানেন না এই যে বাসায় যে ফার্নিচার গুলো করছেন, এগুলো কি নতুন, মানে নতুন ফার্নিচার? ওটা জিজ্ঞেস করছে, নতুন ফার্নিচার করছেন, যে আরো আরো কি কি করছেন, এই টাকাগুলো কোথায় পাইছেন জিজ্ঞেস করতেছে। আমরা তো এটা, আমার হাজবেন্ড জব করে, আর এত ব্যক্তিগত বিষয় আমি আপনাকে বলতে যাবো কেন? আমাদের ব্যক্তিগত বিষয় না, আপনি কেন কথা বলছেন? আপনার শাকিল কি দরকার? আপনি ওকে খুঁজে নেন, বউকে ফোন দেন, কথা বলুন। তো আমাদেরকে এত কথা শোনাচ্ছেন কেন? হয়তো সে বলতেছে যে বলবো না আপনি স্ত্রী, আপনার কি না যে আপনার স্বামী কোথায় কি করে এটা খোঁজ রাখার? হ্যাঁ, আপনি তো সেটা করেন নাই। আপনার স্বামী কি করে আপনি জানেন? আমি বলছি, না আমি তো জানি না। বলছে আপনার স্বামী হচ্ছে মানে ড্রাগস পাচার করে বা এই ধরনের অনেক কথা বলতেছে। তারপর পরে ও নাকি হচ্ছে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এই সমস্ত বিজনেস করতো, সব একটা নেশার দ্রব্য সবকিছুতে জড়িত ছিল। কিন্তু আচ্ছা। বিশ্বাস করেন ভাই, এসব আমি কিছুই জানতাম না, হ্যাঁ, দিস ইজ দ্য পয়েন্ট। অ্যাকচুয়ালি আমি আসলে এই কারণেই কিছুই আসলে জানতাম আমার না। বন্ধুদেরকে বলছিলাম যে আমরা আসলে যখন খুব ভালো সময়ের ভিতর দিয়ে যাই তখন আমরা অনেক কিছু ভুলে যাই। দিস দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। এটা আমাদের ফ্যামিলিরও একটা দায়বদ্ধতা। আমি ওই সময় হয়তো আপনার বয়স কম ছিল, যেটাই হোক না কেন, বাট এটা অবশ্যই আপনার জানা উচিত ছিল এবং জানার আগ্রহটা আরো যদি বেশি থাকতো তাহলে হয়তো আপনি তাকে সাবধান করতে পারতেন বা তাকে এই পথ থেকে ফেরাতে পারতেন। বাট এই সমস্ত যারা ক্রাইম করেন তারা কিন্তু আসলে একটা পর্যায়ে গিয়ে ফ্যামিলির জন্যই তারা করে থাকেন। কার জন্য করেছেন যদি এই প্রশ্নটা করি, হ্যাঁ অবশ্যই সে একজন ক্রিমিনাল, আমি তাকে সাপোর্ট করব না, কিন্তু এই কথাটা তো সত্য যে একটা অভাবের জায়গা থেকে করে। তো ওই অভাববোধটা কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়ে না, পরিবার থেকেও থাকে। তো পরিবার যদি না জানে, পরিবার যদি তাকে ডিমোটিভেট না করে, পরিবার যদি তাকে না বলে যে এই পথ থেকে ফিরে আসো, তাহলে সে কিন্তু আসলে ফিরে আসবে না। তো এইখানটাতে বোধহয় একটা তো ভুল ছিলই আপনাদের ক্ষেত্রে। তো তারপরে আপনার কি হলো? তারপরে যখন সে বললো যে আমার হাজবেন্ড এই সমস্ত কিছুর সাথে জড়িত, একটা ক্রিমিনাল, তো আমি সাপোর্ট দিয়েছি। আমরা ওনাকে বিশ্বাস করাচ্ছিলাম বারবার দরকার, যে দেখেন আমি জানতাম না যে আমার হাজবেন্ড এসবের সাথে জড়িত। আমার হাজবেন্ড বলেছে আমি কোম্পানিতে জব করে, আমি জাস্ট এতটুকুই জানি। জি। তো বলতেছে আপনি জানেন না, আপনি মানে এত বিলাসবহুল ভাবে জীবনযাপন করতেছেন, আপনি জানেন না আপনার হাজবেন্ড কি করে? তখন আমার খারাপ লাগলো, যার সাথে আমার হাজবেন্ডকে মানে জিজ্ঞেস করতে, সে তো বলে নাই। সে তো আমি জিজ্ঞেস করতে, সে তো বলে নাই, সে তো আমাকে ধমক দিয়ে বসায় রাখছে। সেখানে আর কি করার আছে? অবশ্য আমার উচিত ছিল যে যদি জি, তারপরে খোঁজ কি হলো নিতাম। শুনি। তারপরে দারোগা তো প্রায় 2 ঘন্টার মতো আমাদের বাসাতে ছিল। আমাদের ঘর অনেক সার্চ করে তেমন কিছু খুঁজে পায় না, কিন্তু পরে চলে গেল। প্রায় রাত তখন 3:30টার মতো, তখন আমার হাজবেন্ড আসছে বাসাতে।
আসছে তো ওকে আমি জিজ্ঞেস করছি যে বাসায় পুলিশ আসছিল। তখন ও তো একটু ভয় পেয়ে গেছে। আর যে বলতেছে পুলিশ আসছে, তো কি বলছে? আমি কি বলছে তুমি জানো না কি বলছে? না আমি বলো কি বলছে। আমি বললাম তুমি কি করো, কোন চাকরি, কোন কোম্পানির চাকরি করো বলো তো আমাকে, আজকে অন্তত সত্য কথা বলো। তখন আমি জিজ্ঞেস করি ওকে, ও ও আমাকে বলে না, তখনও বলে না। তুমি বলবা না? বলে যে না। পরে রাত্রেবেলায় একটা পর্যায়ে ও আমাকে একটা থাপ্পড় মারে, আমি প্রচন্ড জোর জোর করি ওর উপরে, ও রাগ করে একটা থাপ্পড় মারে। তারপরে আমি রাতে ঘুমায় পড়ি, রাতে আর জিজ্ঞেস করি নাই কিছু। পরের দিন কলেজে চলে গেছি, ও নেই, ও চলে গেছে। 2 দিন ও বাসায় আসে না, 2 দিন বাসায় আসে না। রাগ করে বন্ধুর বিষয়ে কোথায় কোথায় থাকে জানি না। পরে ওকে ফোন দিই, ফোনটাও রিসিভ করে না, কিছুই করে না। সেদিকে আমার তখন ইন্টার পরীক্ষা শুরু হবে। তো ওকে আমি বলতেছি যে উম অন্য একটা নাম্বার থেকে ওকে ফোন দিয়ে বলতেছি যে আমার সামনে পরীক্ষা, আর তুমি কোথায় কোথায় থাকো, আম্মু তো বাসায় একা একা থাকে তাই না, একটু তো খোঁজ রাখতে হয়। তখনও বলছে আসতেছি। এই আসতেছি বলে প্রায় রাত্রেবেলায় আসছে। হুম। আমি ফোন দিয়েছি সন্ধ্যার সময়, ও আসছে প্রায় 10টার পরে আর কি। 10টার পরে আসছে, আসার পরে বলতেছে কি হয়েছে, কেন ফোন দিচ্ছিল বারবার? আমি বলছি আমার তো পরীক্ষা সামনে, তো কি করব, আমি তো পরীক্ষা দিতে ইচ্ছা করতেছে না আমার। ওই বলতেছে যে পরীক্ষা দিবা না মানে পড়াশোনা চালায় যাও, তোমাকে ত্রুটি রাখছি কোনো কিছু, তো অভাব দিছি? হ্যাঁ সবকিছু করতেছি না, আমাকে আমার ভালো লাগতেছে না, তুমি যে পথে গেছো সেই পথ থেকে সরে আসো। ওই দিন আবার পুলিশ আসছে। হুম, হুম, হুম। ওই দিন, তো ওই দিন পুলিশ আসছে, ও করছে কি আমাদের পেছনে দরজা ছিল, পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে। যেই শুনছি পুলিশ আসছে পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে। পরে পুলিশ এসে আবার বলতেছে যে ও শাকির কথা আবার জিজ্ঞেস করতেছে। আমি বললাম যে উম, ও ছিল বাসাতেই ছিল, বাইরে চলে গেছে, আপনি ভাগাই দিছে। আমাকে বলছে যে এবার আপনাকে শুধু থানায় নিয়ে যাব, আপনার সব বাসার যেগুলো আছে সব ফিরে ধরে থানায় নিয়ে গেলে পিটানি দিলে তখন ঠিক সব বের হয়ে যাবে। রাব বিহেভ করতেছিল। এখন আমি বলছি আপনাদের যা করার করেন, তবে আমি তাকে ভাগাই দিই, সে কই গেছে জানি না। তো বলতেছে যে সবটিরই এখন বাইন্দা নিয়ে নিয়ে যায়, সব মানে এরকম ভাবে ব্যবহার করতেছে, বাইন্দা সবটিরই নিয়ে যা, তখন ঠিকই বের হবে যে কই আছে। পরে আবার চলে গেল পুলিশ, যাবার পরে এখন ও ও বলতেছে পরে বাসায় আসছে ভোরের দিকে, মানে ও প্রতিদিন করতো কি, মানে এই সমস্যাটা হওয়ার পর থেকে যে রাত থাকতো না বাসায়, এই সমস্যাটা শুরু হওয়ার পর থেকে রাত থাকতো না, সারা রাত বাইরে বাইরে থাকতো। হয়তো বা ভোরের দিকে বাসায় আসতো, বা দেখা যদি ডাকতাম তখন আসতো, 2 দিন 3 দিন পর পর এইভাবে। পরে আমি পরীক্ষা দেওয়া শুরু করলাম, পরীক্ষা আমার শেষ হলো, হওয়ার পরে তো বাসায় আসার পরে ওকে ডাকছি, ডাকার পরে তো এদিকে আসো, আসার পর কনফিউজ হয়েছি যে তুমি কি আমাকে বলবা না কোনো কিছু, আর এই পথ থেকে সরে আসো, আহ এই পথ থেকে সরে আসো, তুমি আর এগুলো কিচ্ছু করো না। তখন ও আবার রিয়াক্ট করে যে যে বোঝো না কিসের জন্য এরকম করতেছি, কার জন্য করতেছি, তোমার জন্যই তো করছি তাই না? আমি তো আমার জন্য করছি এটা আমি মানতেছি, কিন্তু আমি তো তোমাকে বলি নাই কখনো যে তুমি এই এই পন্থা অবলম্বন করো, এটা তো কখনো আমি তোমাকে বলিনি। তো ও বলে যে যে, টাকা পাবো কোথায়, মানে এরকম প্রজেক্টটা মিসবিহেভ করে ফেলে যে তোমরা দিছো, কেউ সহযোগিতা করছো, করো নাই তো। তখন আমি চুপচাপ থাকতাম যে আসলেও তো আমি তো করি না, কারণ আমি যেভাবে আসছি আমি তো আমার এখানে ফিরে যেতে পারবো না। পরে চুপচাপ থাকলাম। ওর মানে ওর সাথে কথা বলতে গেলেই প্রচন্ড খারাপ ব্যবহার করতো, কারণ ওর উপর তো প্রেশার ছিল সব রকমের, কথা বলাই যেত না, কিছু বলতে গেলে পরে গায়ে হাত তুলতে আসতো। তবে তবে আমাকে খুব ভালোবাসতো ভাইয়া, খুব ভালোবাসতো, এটা গায়ে হাত তুলতো, আমি যে হুম, হুম, হুম। তর্ক করতাম ওই জন্য হয়তো গায়ে হাত তুলতো। তারপরে ও বাসা থেকে চলে যায়, রাত থাকে না, তুমি সারাটা রাত শুধু আমার মানে কানতে কানতে শুধু বিছানা ভিজে, যে কি হলো আমার জীবনটাতে, এটা আমি তো এই ভাগ্যটা চাই নাই। কত ভালোভাবে জীবনযাপন করছিলাম, কত সব ছেড়ে চলে আসলাম, একটা সাধারণ জব করতো করতো, কিন্তু এই পথে চলে গেল। তারপরে ভুলটা তো আমার। আল্লাহ তুমি কিসের জন্য আমাকে এত এইভাবে অসুস্থ বানাইলা, তার তো ও হয়তো বা এই ভুল পথে কখনো যেত না। আমি চিন্তা করতাম যে আসলে তো আমার তো চিন্তা করা দরকার ছিল, যখন ও এত কিছু আমাকে দিচ্ছে, এত অলংকার এত কিছু দিচ্ছে, আমার বোঝা উচিত ছিল যে আমার হাজবেন্ডটা কি করে। আমার মনে হয় সব দোষ, সব দোষ আমার।
এরকম করে রাতটা ভরে কাঁদতাম। তারপরে আমার শাশুড়ি আমার পরের দিন সকালবেলা আমি তখন ঢাকা ভার্সিটির পরীক্ষা দিব আর কি, আমার ইন্টার রেজাল্টটা হয়ে গেছে। ঢাকা ভার্সিটির পরীক্ষা দেবো, পরীক্ষা দিতে গেছি, তো ও নাই। আমার শাশুড়ি আম্মা আমাকে নিয়ে গেছে পরীক্ষা দেওয়ানোর জন্য। পরীক্ষা দিয়ে আসছি, আমি তো ঢাকা ভার্সিটিতে টিকি নাই কোনো ইয়াতে, পরীক্ষায় টিকি নাই কোনো কিছুতেই। চলে আসছি, আসার পরে কিন্তু এখন ভর্তি তো হতে হবে। এখন ও আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিছে। তখন এলএলবি তে আমি ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। ভর্তি হবার পরে তো ওইখানে তো প্রায় টাকা লাগছিল তো অনেক। প্রথম অবস্থায় যখন বলে অনেক টাকা দিয়ে ভর্তি করলো আমাকে। করার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি এখানে ভর্তি, বলছিলাম যে আমি এখানে ভর্তি হব না। ও আমাকে জোর করে ওখানে ভর্তি করাই দিছে। জোর করে ভর্তি করাই দেওয়ার পরে বাসাতে আসছি। বাসাতে ওর সঙ্গে আমার তুমুল ঝগড়া দুজনের মধ্যে। আমি বলছি, এই পথ থেকে তুমি চলে না আসলে আমি তোমার সংসার করবো না, আমি চলে যাব। ও আমার কথা দিছে যে না, আমি এই পথ থেকে চলে আসবো। কিন্তু পারলো না। এরপরে 2018 সালে 2018 সালে আমি আমার বাচ্চা পেটে আসে। 2018 সালে আমার বাচ্চা পেটে আসে। আসার পরে হচ্ছে আমি অসুস্থ হয়ে যাই। ওই সময় গুরুতর অসুস্থ আমি খুব। তখন আর ও এসব দিকে যায় না, হয়তো কম কম যায়। আর আমাকে বলে যে আমি এই পথে যাব না, কিন্তু হয়তো জড়িত ছিল, বাট আমি জানতাম না। কিন্তু বলতো যে আমি ওখানে যাই না, কারণ আমার বাচ্চা পেটে আসার পরে আমি অনেক শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। তখন তো প্রচন্ড টাকার দরকার ছিল। পরে এদিকে তো রক্ত থাকতো না শরীরে, রক্ত দিতে হচ্ছে অনবরত, ইনজেকশন লাগতেছে আমার প্রতি মাসে। দেখা যায় বাচ্চা পেটে আসার পরে প্রতি মাসে 5-6টা করে ইনজেকশন লাগতো। 5-6টা করে ইনজেকশন লাগতো। পরে ও ওই সব ম্যানেজ করতো। তখন আর আমি কিছু বলি নাই, চুপচাপ ছিলাম তখন। বাঁচতে তো হবে, তখন কিছু না বলায়। পরে আমার আলহামদুলিল্লাহ একটা কন্যা সন্তান আছে। 2019 সালের জানুয়ারি মাসে আমার একটা কন্যা সন্তান হয়। পরে আমার হাজবেন্ড তো খুবই খুশি, আমরা সবাই খুশি, আনন্দিত যে আমাদের একটা বাচ্চা আছে, যে এখন তো অন্তত আমার হাজবেন্ড হয়তো ওই পথ থেকে সরে আসবে, চিন্তা করে হয়তো চলেই আসছে। তখন আমি জিজ্ঞেস করি, তুমি তো এই পথে আর কিছু করো না? কর না, আমি এসব পথে যাচ্ছি না। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলতেছি, এখান থেকে যাচ্ছি না। তখন আবার ওই আগের মতোই লাইফ লিড করতেছিলাম চুপচাপ, যে আমার হাজবেন্ড তো ফিরেই আসছে, সমস্যা। এরপরে 2019-এর প্রায় মে মাসের দিকে আর কি, মে মাসের দিকে তখন আমার বাচ্চার অনুষ্ঠান করে, অনেক বড় সড়ো করে একটা অনুষ্ঠান করি। ওইখানে অনুষ্ঠান করার পরে, অনুষ্ঠান তো অনেক ব্যয়বহুল একটা খরচ, তো সেখানে প্রায় 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট করছে ও। তখন সবাই সমালোচনা করতেছিল এই বিষয়টা নিয়ে, যে এরা তো করবেই, কারণ হচ্ছে এই বাড়িতে হচ্ছে 2 নম্বরই ব্যবসা চলে। অনেক রকম কমেন্ট করে, 2 নম্বরই ব্যবসা চলে, সেই টাকা দিয়ে অনুষ্ঠান করছে। আমি এবার মানুষের কথা তো গ্রাহ্য করি না। ভাবছিলাম যে আমার স্বামী তো বলছে যে না, আমি এই পথ থেকে সরে আসছি, ভালো হয়ে গেছে। আমি ওইটাই বিশ্বাস করে নিই, আমার হাজবেন্ডের তো ভালো হয়ে গেছে। পরবর্তীতে আবার অনুষ্ঠান শেষ করার পরে তখন তো আমার বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো, অনেক সমস্যা। আর আমিও ঠিকভাবে সবকিছু রাখছিলাম, সংসারটাকে গুছিয়ে রাখছিলাম। এর পরবর্তীতে যেটা হলো, আমার হাজবেন্ড আবারও ওইটার সাথে মনে হয় জড়িত হয়ে গেছে কোনো না কোনো ভাবে। আবারও বলে না যে পর থেকে ফিরে আসতে চায় কিন্তু ফিরে আসতে পারে না, ওর সাথে অনেকে শত্রুতায় সৃষ্টি হয়ে গেছে। ওই শত্রুতায় সৃষ্টি হয়ে গেছে, হওয়ার পরে এরপরে বলতেছে যে শোনো, রাতে পুলিশ আসতে পারে। আমার হাজবেন্ড আমাকে বলে গেছে পুলিশ আসতে পারে, তো বললো না কিছু। ঠিক আছে। পর রাত্রে আবার পুলিশ আসছে। আসার পরে তো ঘরের মধ্যে পুরা ভাঙচুর একটা অবস্থা করে রেখে গেছে, সব এলোভেলো করে। আবারও আমরা বলছি যে আমার হাজবেন্ড এসবের মধ্যে আর জড়িত না, হয়তো একটা সময় ছিল, কিন্তু এখন আমার হাজবেন্ড ভালো হয়ে গেছে। তো বলতেছে ভালো হয়েছে, ভালো হয় নাই আপনার স্বামী, আপনার কাছে মনে হচ্ছে মানে ঘরের মধ্যে তো রয়েছেন, বুঝতেছেন না। আপনার স্বামী আজকে হচ্ছে আর এক জায়গা থেকে, তখন ও সেদিন ছিল না, ও সেদিন ছিল হচ্ছে চট্টগ্রামে গিয়েছিল। আমাকে বলেছিল যে কাজে আসছি।
কিন্তু ও সেদিন চট্টগ্রামে গেছিল ওই ওখান থেকে মেবি নিয়ে আসে আচ্ছা, মানে এরকম কিছু একটা হ্যাঁ ড্রাগ রিলেটেড কোনটা হ্যাঁ ক্রাইমের সাথে সে জড়িত ছিল তখনও। হ্যাঁ তারপর তারপরে ওখান থেকে আসছে, ওখান থেকে নিয়ে আসার পরে ওখান থেকে হচ্ছে গ্রেপ্তার হয়েছে, ওখান থেকে আচ্ছা, গ্রেপ্তার হয়েছে। তো থানায় ওকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তখন আপনার বাচ্চার বয়স কত? তখন আমার বাচ্চার বয়স এই তো 1 বছর পার হয়েছে। তারপর 1 বছর পার হয়েছে তখন ওকে থানায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তুমি না আমাকে বলছিলা তুমি পর থেকে ফিরে আসতে এখানে কেন? তো বলতেছে যে আমাকে ফাঁসাই দিছে। ও বলতেছে আমাকে ফাঁসাই দিছে। আমি তো তোমাকে ফাঁসাই দিছি, এখন কি করব? কোনো খুঁজে পাচ্ছ? কারণ আমি একটা মেয়ে, আবার আমার শাশুড়ি মারা দিয়ে তো বড় ভাসুর দেশের বাহিরে থাকেন, এখানে তেমন কি আমার পরিচিতও নাই। আর আমার হাজবেন্ড আমাকে শুধুমাত্র একটা টার্গেট, তুমি পড়াশোনা করো, তোমার আর সংসার করো, আর তোমার আর কিচ্ছু লাগবে না, যাদেরকে আমি দেখবো। তেমন কোনো পরিচিত নাই। তারপর ওর বন্ধু বান্ধবকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে যে আমার হাজবেন্ড এরকম গ্রেপ্তার হয়েছে, যে কোনো কিছু করা যায় কিনা বা কি বৃত্তান্ত। আর আমার হাজবেন্ড ওই সময়টা তো কোনো বিশেষ করেন ভাই কোনো টাকা পয়সা আমাকে দেয় নাই। হ্যাঁ, আমাকে স্বর্ণ অলংকার বা সবকিছু দিছে, কিন্তু ক্যাশ টাকা কখনো আমার হাতে দেয় না। আমার তখন কি করব, কোনো ওয়ে পাচ্ছিলাম। পরে ওর এক বন্ধু ছিল, ওই বন্ধুর নাম্বার ওর আরেক বন্ধুর কাছ থেকে অ্যারেঞ্জ করে তখন বলতেছে যে ভাইয়া আমার হাজবেন্ড এরকম থানায় আছে, আপনি কোনোভাবে যদি তাকে বের করা যায় কিনা একটু দেখেন। পরে ওনারাই প্রায় 1 মাস আমার হাজবেন্ড জেলে ছিল, তারপর বের করছে। মানে কোনো মাধ্যম দিয়ে হয়তো বা তারা করে বের করছে। বের করার পরে তখন প্রায় 6 মাসের মতো আমার হাজবেন্ড অনেক ভালো ছিল। আচ্ছা, যেমন এই পথে যায় নাই, কিছুই না। ফিরে আসতে চাইছে কিন্তু পারে নাই। বুঝতে পারছি আমরা। হ্যাঁ, পারে নাই। এই জন্যই বলা হয় যে আপনারা আসলে অপরাধ জগতে যখন একবার প্রবেশ করবেন তারপর সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু অনেক ডিফিকাল্ট। আর এই কারণেই পারিবারিক সাপোর্টটা তাদের সেই সময় ভীষণ প্রয়োজন। এবং আমরা এই জন্য আমাদের সন্তান, আমাদের পরিবারের মানুষজন কোথায় যাচ্ছে, কি করছে, এই ব্যাপারে সে যে কোনো বয়সেরই হোক, আমরা সবসময় ভাবি যে একটা ছেলে বা একটা মেয়ে স্কুল বা কলেজে পড়ছে, শুধু ওই অবধি আসলে তাকে আমরা দেখবো ও কোথায় যাচ্ছে, এরপরে হয়তো আর জানার কোনো অধিকার নাই। বাট স্টার্টিংটা কিন্তু তারপর থেকেই হয়। মানুষের বোধ শক্তি যখন হয় তারপর থেকেই সে আসলে জেনে বুঝে ভুল পথে পা দেয়। আর এই যে আজকে যে ঘটনাটা আমরা শুনছি প্রত্যাশার, ঘটনাটা ভালোবাসার, কিন্তু এটা তো জীবনেরই একটা গল্প। এবং সেই জীবনের গল্পের মধ্যে দেখুন ক্রাইমটা চলে এলো, ড্রাগসটা চলে এলো যে কিভাবে একটা মানুষ অপরাধ জগতে কি অভাবে পড়ে পা দেয়, এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও সে আর পারছে না। সো দিস ইজ দ্য লার্নিং, যে আমার যে বন্ধুরা আজকে শুনছো, যারা হয়তো ড্রিম দেখো যে আমি খুব রাতারাতি একজন মানে খুব রিচ হয়ে যাব এবং প্রচুর অর্থ কামাবো, কিংবা আমাকে বাসা থেকে এত প্রেশার দেয় চাকরির জন্য, আমি এমন একটা কিছু করে ফেলবো একটা, বাট লাস্ট লাইনটা পর্যন্ত যেতে হবে, বুঝতে হবে এই গল্পগুলো শুধু শুনলে হবে না, বাস্তবতা ভাবতে হবে যে তুমি কি সৎ পথে 2 বেলা ভাত মাছ খেয়ে বাঁচবা, নাকি তুমি আসলে অনেক ভয়, রাতের পর রাত না ঘুমিয়ে মনের মধ্যে অশান্তি নিয়ে এইভাবে পালিয়ে পালিয়ে বাঁচবা, কিন্তু তুমি 5 স্টারে থাকছো, অথচ তোমার লাইফ স্টাইলটা কিন্তু আসলে তুমি কারোর সামনে নিজেকে প্রকাশ করতে পারছো না। তো এগুলো শেখার আছে, এগুলো বোঝার আছে। আমি বলি এই জন্যই লাভ স্টোরি আপনারা শুনবেন। যদি ভালো লাগে প্রতি শনিবার দিন রাতে আমি উদয় থাকি আপনাদের সাথে। নেক্সট উইকে যদি আপনি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। মোবাইলের ম্যাসেপশনে গিয়ে টাইপ করবেন RLS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন না 26969 নাম্বারে। নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করবেন যেন আমরা আপনাকে খুঁজে পাই। আপনার গল্পটা আমরা ফোনে শুনবো, যদি সেটা প্রচারযোগ্য হয় আগামী পর্বে আপনি থাকবেন লাভ স্টোরিতে, জাগো FM 94.4-এ। আচ্ছা প্রত্যাশা, আমার হাতে কিন্তু সময় অল্প আছে, মাত্র 15 থেকে 20 মিনিটের মতো আছে না, আমরা একদম শেষের দিকে চলে আসছি। এরপরের ঘটনাগুলো একটু ফাস্ট শুনে ফেলবো। তারপরে কি হলো? তারপরে ও চাচ্ছিল এখান থেকে ফিরে আসছে, কিন্তু পারছিল। কিন্তু ওই সময়টাতে আবার লকডাউন দিয়ে দিয়েছিল। আচ্ছা, 20 সালে করোনা পরিস্থিতির জি, মহামারীর মধ্যে লকডাউন দিয়ে দিয়েছে। এখন বাচ্চাটাও প্রচন্ড অসুস্থ ছিল। আবার আমারও এই অবস্থা, কোনো মতে কোনো দিক খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে ও ওই জায়গাটা অনেক শত্রু ক্রিয়েট করছে। বন্ধুরা যারা ছিল আগে, যাদের সাথে কাজ করতো, তারা অনেক যে কোনো ভাবেই ওকে হয়তো বা, আমি জানি না সঠিকটা আসলে, মানে হয়তো বা ওকে প্রেশার ক্রিয়েট করার মধ্যে আবার ওর সাথে জড়িত করাইছে। এই করোনা মহামারীর মধ্যেও আমাদের ঘরে আবার টাকা পয়সা আসছে, অত সমস্যার মধ্যেও টাকা পয়সা থাকে সব
আমি বলছি, তুমি কি আবার এর সাথে জড়িত হয়েছো? বলেছে না, এটা হচ্ছে আমার কিছু গোছানো টাকা ছিল, সে গোছানো টাকাগুলো। কিন্তু আমি তো বুঝতে পারছি এটা কোনো গোছানো টাকা না, হয়তো ওই টাকাটাই আসতেছে এখনো। পরবর্তীতে অত সমস্যা মতো টাকা পয়সা আবার তখন আমার শাশুড়িরা আমার কাছে মানে টাকা দিয়েছে আর কি। আমার বড় ভাসুরের সমস্যা হয়েছে দেশের বাহিরে, উনি আবার জেলে ছিল। আমার বড় ভাসুর জেলে থাকাতে ও আবার এখান থেকে কিছু প্রায় 1.5 লাখ টাকার মতো আমার শাশুড়ি আমাকে দিয়েছে ভাইয়াকে পাঠানোর জন্য। পরে ভাইয়াকে পাঠায় দিছে। তখন আমার অবশ্য জিজ্ঞেস করা দরকার ছিল, তো তুই এই টাকা কোথায় পেলে, কি ভালো মতো। আম্মা সেটা করেনি, কারণ মুরব্বী মানুষ তো, উনি হয়তো বুঝছে কিনা আমি জানি না, জিজ্ঞেস করে নাই। পরে ভাইয়া টাকা নিল। তো ভাইয়া যে টাকা নিল, তো এত সমস্যা ভাইয়া জানলো যে না, ওর সাথে কি কি ঘটছে না ঘটছে, জানার পরেও আমার বড় ভাসুর সেটা মানে কেয়ারই করলো না। সে টাকা পাইছে, এটাতেই তার এনাফ। আর বাকি জানার দরকার নাই যে সে কিভাবে টাকা পাইছে কি বৃত্তান্ত। পরবর্তীতে ভাইয়া টাকা নেওয়ার পরে আমি ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া আপনি কি জানেন ও টাকাটা কোথায় পাইছে? এত জানার দরকার নাই তো, তুমি কথা বলো কেন? মেয়ে মানুষের সাথে কথা বলো কেন? মেয়ে মানুষ চুপচাপ থাকবা। তখন আমি তার সাথে আর কোনো কথা বললাম না, কথা না বেরিয়ে, কারণ ভাইয়া তো আমাকে পছন্দ করে না প্রথম থেকেই। ভাইয়া আমাকে পছন্দ করে, পরে বাদ দিলাম। মেয়ের কিছুদিন পরে ও বাসাতে নাই, আমার হাজবেন্ড বাসাতে নাই প্রায় তখন জানুয়ারির কথা আর কি, জানুয়ারি মাসে 2021 সালে। 2021 সালে জানুয়ারি মাসে ও ঢাকার বাহিরে গিয়েছে। ও আমাকে বলেছে আমি ঢাকার বাহিরে গেছি, আমার আসতে লেট হবে, 2-3 দিন লেট হবে। ওই সময় ওর এক বন্ধু ছিল, ওর বন্ধুর সাথে অনেক তর্কাতর্কি হয়েছিল ওর টাকা পয়সা লেনদেন নিয়ে, নাকি হতে পারে এরকম কোনো বিষয় নিয়ে ঝামেলা। পরে ও বাহিরে চলে গেছে। বাহিরে চলে যাওয়ার পরে ও আমার সাথে কন্ট্যাক্ট করে 2 দিন, প্রায় কন্ট্যাক্ট নাই। পরবর্তীতে ফোন দিয়েছি, তুমি কোথায় আছো? বলছে যে তো চলে আসবো, আজকে রাতে রওনা হবো আর কি, এটা বলছে আমাকে। রাতে রওনা হবে, এটা তো রান্না বাড়া করে রাখে, রান্না বাড়া করে রাখছি, রাতে যোগাযোগ আর নাই। রাতে প্রায় তখন 1:30 পর্যন্ত সাথে কন্ট্যাক্ট হয়েছে আমার, পরবর্তীতে আর কন্ট্যাক্ট নাই। আর তেমন কিছু বাসাতে বলে নাই, শুধু বলছে আমি কাজে ঢাকার বাহিরে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছে সেটা আর আমাকে বলে নাই। পরে আমি ওকে ফোন প্রায় 1:30টার পরে ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, আর যোগাযোগ করতে পারছে না। ওর ফোনের সুইচ অফ আসতেছে। আর ওর যে বন্ধুর কথা বলছিল যার সাথে যাচ্ছে ও, তাকে ফোন দিচ্ছি, সে ফোনটা রিসিভ করে না, কোনো মতেই। পরবর্তীতে রিসিভ করে, তখন টেনশন কাজ করতে, যে রাত এত 1:30 বাজে, আমি যোগাযোগ করতে পারতেছি না, আবার কারোর সাথে কন্ট্যাক্ট নেই। যাকে ফোন দিই সেই বলে যে না, ভাইয়ের সাথে কথা হয়নি, এরকম একটা কথা বলে। প্রায় ওই দিন সারা রাত গেল। ওর তো পৌঁছানোর কথা ছিল হচ্ছে 6টার সময় ঢাকাতে, বলছে যে 6টার সময় পৌঁছাবে, তাহলে বাসায় আসতে হয়তো 8টা বাজবে। আমি চিন্তা করছি যে 8টা বাজবে সকাল, হয়তো চলে আসবে, কিন্তু 8টা বেজে যায়, আসে না। এরকম টাইম যাচ্ছে, সারাটা দিন চলে গেল, আমার হাজবেন্ডের কোনো খবর নাই। পরে চিন্তা করলাম যে আমার হাজবেন্ডের কোনো খবর নাই, গেল কোথায় মানুষটা। পরে যোগাযোগ, সব জায়গাতে যোগাযোগ করতেছি, পরে আবার থানায় গেছি, ভাবছি যে কোনো মতো গ্রেপ্তার হয়েছে কিনা, আবার হতে পারে। থানায় গেছি, খুঁজে পাই না। ওই দিনও রাত চলে গেছে, একটা দিন পার হয়ে গেছে। দ্বিতীয় দিন খোঁজ করছি, পাই নাই। পরে থানা থেকেও কোনো রেসপন্স পাচ্ছি না, যে মনে হয় তারা বলতেছে যে না, এখান থেকে কোনো ধরা হয়নি, কোথাও না, পাওয়া যাচ্ছে না। পরে পেলাম না। এরপরে হচ্ছে তৃতীয় দিন ও পুলিশের ওখান থেকে ফোন আসছে যে আমার হাজবেন্ডকে পাওয়া গেছে। পরে আমি, আমার শাশুড়ি, আর আমার চাচা শ্বশুর ছিল, খালা শ্বশুর ছিল, সবাই মিলে গেছি। যাবার পরে ঢাকা মেডিকেলে আর কি, ঢাকা মেডিকেলের মর্গে। আস্তে আস্তে একটু নিজেকে শক্ত রাখতে হবে প্রত্যাশা, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আপনি আপনার পরিবারকে নিয়ে ঢাকা মেডিকেলে গেলেন, সেখানে গিয়ে তার লাশ রেখে দিতে পারি না।
দিস ইজ দ্য রিয়েলিটি, এবং এটাই হচ্ছে আমার কি করা উচিত, আমার কি বলা উচিত আমি জানি না, বাট এইটাই ভয় পাচ্ছিলাম। মানে উনি যখন প্রথম থেকে স্টোরিটা বলছিল না, আমার মনে হচ্ছিল যে আমি 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 স্টোরিটার শেষের দিকে গিয়ে হয়তো এমন একটা ঘটনাই ঘটবে, কারণ যেই পথে সেই মানুষটা আসলে পা বাড়িয়েছে সেটার এন্ডিং লাইনটা সবসময়ই খুব ভয়ঙ্কর হয়, ভয়ঙ্কর হয়। আমরা সবসময় বলি মাদককে না বলুন, মাদক নেয়াটা যেমন মৃত্যুর দিকে মানুষকে ঝুঁকায় দেয়, এবং এই মাদককে নিয়ে যারা কারবার করে তারাও কিন্তু শেষ পরিণতি ওই একই হয়। এবং আজকে অত্যন্ত দুঃখজনক যে একটি ছেলে, একটি শিক্ষিত ছেলে, একটি টকবগে যুবক তার জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করতে গিয়ে ভুল পথে পা দিল এবং পুরো পরিবারটিকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। এবং তার বাচ্চার বয়স মাত্র 2 বছরের একটা বাচ্চা, তার স্ত্রী, তারা যখন সেই ঢাকা মেডিকেলের লাশ ঘরে গিয়ে তাদের এই হাজবেন্ডকে বা তার বাবাকে এই অবস্থায় দেখে, সেই সিচুয়েশনটা একবার কল্পনা করুন কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি জানি প্রত্যাশা, আপনার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমি একজন উপস্থাপক হিসেবে এই মুহূর্তে আপনার সামনে বসে এটা রিসিভ করাটাই আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। সেখানে আপনি আপনার পরিবারের কথা বলছেন, আপনি আপনার আপন মানুষটার কথা বলছেন, অত্যন্ত কঠিন একটি মুহূর্তে। বাট তারপরও বলবো যে এরপর কি হলো শুনতে চাই। তারপরে আমরা যখন ওইখানে গেলাম, গিয়ে দেখি তার লাশটা পড়ে আছে, যে কে বা কারা না কেউ অজ্ঞাতনামে লাশটা রেখে গেছে এখানে। কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি। এটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখের কথা, 2021 সাল। 21 সালে, হ্যাঁ। গত বছর। তখন আপনার বাচ্চার বয়স? ওর বাচ্চার বয়স 2 বছর শেষ হয়েছে। 2 বছর শেষ হয়েছে। আবার কি নাম আপনার বাচ্চাটা? তানহা। তানহা, মেয়ে। হ্যাঁ। তারপর কি হলো? তারপরে এটা দেখে মানে বোঝার কায়দা নেই ভাইয়া। এখানে আঘাতের চিহ্ন, এদিকে আঘাতের চিহ্ন, একটা জায়গাতে তার আঘাতের চিহ্ন, তার হাতের এখান থেকে ইয়া ছুটাই ফেলছে। মানে তাকে এমন ভাবে মাইরটা দিয়েছে ভাইয়া যে এটা দেখার মতো কোনো ইয়া ছিল না। আমি চাই না প্রত্যাশা থাক আপনি এই বিষয়ে কথা বলেন, কারণ আমি জানি এটা যতবার আপনি মনে করবেন আপনার ভিতরে আরো বেশি কষ্ট হবে। আমি আপনাকে সেই কষ্টটা দিতে চাই না। এরপর সে মৃত্যু হলো একটি ভয়ানক মৃত্যু, এবং সেই মৃত্যুর পরে তারপর থেকে আপনার জীবন কিভাবে, জীবনে কি হলো সেটা শুনতে চাই এবার। তারপরে থানা থেকে তো কোনো ইয়াই পায় যে কে বা কারা মারছে। যে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু তারা নাকি এর সাথে জড়িত না। পরে আজ এখন পর্যন্ত জানতে পারিনি যে কারা এর সাথে জড়িত ছিল। আমার হাজবেন্ডকে কারা মারছে জানতে পারিনি। পরবর্তীতে বাসাতে আসলাম। আমার বড় ভাসুর, আমার হাজবেন্ড মারা যাওয়ার প্রায় মাসখানেক পরে আমার বড় ভাসুর চলে আসলো। আসার পরে মানে ওই দিন এসেই বাড়ির মধ্যে আমি দেখছি আমাকে বলতেছে যে এই বেধর্মীর বাচ্চা, বেধর্মী এই বাড়িতে আর রয়েছে কি জন্য, অপয়া মেয়ে, এর জন্য আজ আমার ভাইটার এই অবস্থা। এসেই শুরু করছে আমাকে দেখেই অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে। তে বেধর্মী যে আমাকে বলে, হাজবেন্ডকে তো হারাইছি, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি, এখন আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, সবই তো। আমি ভুল ধর্মে ছিলাম, সঠিকটাতে চলে আসছি। তারপরেও আমাকে কেন শুনতে হয় যে এত কথা? শুধু কথায় কথায় আমাকে বলবে যে আমি নাকি আমার হাজবেন্ডকে এই পথে ঠেলে দিছি, আমার জন্য নাকি এই অবস্থা। তারপর মানুষ তো জন্মগত অসুস্থ হয়ে আসে না, হয়তো আমার জন্য আমার হাজবেন্ড এই পর্যায়ে চলে গেছে, কিন্তু আপনার ফ্যামিলির ভূমিকা কি ছিল তখন? আমার ফ্যামিলির সঙ্গে তো আমার যোগাযোগ নেই। হ্যাঁ, ওই তো যোগাযোগ তো ছিল না, কিন্তু হ্যাঁ। যখন আপনার এই হাজবেন্ডের এটা হলো তখন আমার আম্মু আসছিল, কিন্তু আমার আম্মুর বিয়ে হয়ে গিয়েছিল অন্য জায়গাতে। ওহো, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সব থেকে। আর আমার আম্মু আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। আচ্ছা। সেই আপনার সংসারে মা যাওয়ার পরেও। বাবার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল? না, আমার আব্বু মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা আমি তো আচ্ছা। বলেছি জি আমার আব্বু জি মারা জি জি গিয়েছে। জি আব্বু মারা যাওয়ার পরে তারপর তো আমি চলে আসলাম ওই বাসা জি। থেকে। মানে আপনার মা অতঃপর হচ্ছে আবার বিয়ে করেছিলেন, হ্যাঁ, বিয়ে করেছি। যার কারণে তাদের পক্ষেও আপনাকে সাপোর্ট দেওয়াটা সম্ভব ছিল সম্ভব না। ছিল না। তবে ওই সময়টাতে আমাকে 2 লাখ টাকা দিয়েছিল তবুও। ওকে ওই ওকে। তো পরবর্তীতে
আমার ভাসুর অনেক খারাপ ব্যবহার করে, আমার গায়ে হাত তুলছে পর্যন্ত। পরবর্তীতে কি করব, বাধ্য হয়ে পরে আমার বাচ্চাটাকে পর্যন্ত দূর দূর করে তাড়ায় দিছে। ও চাচু চাচু করে যখন ডাকতে যায় আমার বাচ্চাটাকে পর্যন্ত তাড়ায় দেয়। তারপর এরপরে ওখান থেকে চলে পরে ওই বাড়ি থেকে বলে যে এই বাড়িতে আছি, এই বাড়ি থেকে থাকবি না, চলে যা। হাজবেন্ড মারা যাওয়ার 2 মাস পরেই ওই বাসা থেকে প্রায় বাধ্য করে চলে আসতে আমাকে। আমি চলে আসি ওই বাসা থেকে। আর আমার শাশুড়ি আম্মা বাটা ক্রিয়েট করে দেখে পরে আম্মাকেও বলে যে তোমার যদি এত শখ লাগে তুমিও চলে যাও, তোমার ছেলের বসে সাথে দরকার নেই আমার কারো। এটা কে বলেছে? আমার বড় ভাসুর। আচ্ছা, আমরা যখন মগবাজার ফ্ল্যাটে আমরা আছি, জি। বের করে দেয়। দেওয়ার পরে আমি এখন বর্তমানে বাসাবতেই থাকি, বাসা ভাড়া নিয়ে আমি টিউশনি করতেছি। আপনার সন্তান, আপনার শাশুড়ি আর আপনি হ্যাঁ একসাথে থাকেন এখন। হ্যাঁ। আপনার শাশুড়ি ওই ঘটনার পর থেকে আপনার সাথে বেরিয়ে আসে? আমার তারপরেও গিয়েছে ওই বাসায়, তো যাতায়াত করে। জি। আমার সাথে বেশি থাকে আমার আম্মু। কারণ আমি তো একা একা, আর আমি যে আমাদের বাড়িতে ফিরে যাব সেই ওয়েটা আমার নাই। আচ্ছা, ওয়েটা আমার নাই। আম্মুর সঙ্গে যোগাযোগ হয় আমার, আম্মু কন্টিনিউ যোগাযোগ করে আমার সাথে, কিন্তু ওইভাবে সাপোর্ট দেওয়ার মতো বুঝতে পারছি। ও ইয়া নাই। তাহলে এখন আপনি আপনার একটা ছোট বাচ্চা আছে, ওর বয়স এখন 3 বছর। 3 বছর। আর আপনার শাশুড়ির এজ কেমন হবে? আমার বয়স 60 পার হয়েছে। 60 বছর। এবং 60 আপনি পার হয়েছে। এই 3 জন মিলেই আসলে এখন এখন আমার চলছেন। বর্তমান তো সংসার। আপনাদের এই সংসার চলছে কিভাবে? আমি যেটা টিউশনি করি, জি, টিউশনি করে এখন চলতেছি। আর মাঝখানে যেহেতু আমার প্রতি মান্থলি জি, আমার ইনজেকশন লাগে, জি, ইনজেকশন না চলতে পারে না, কারণ গিরা জি, ফুলে যায় এই জি। প্রবলেমটার জন্য। এটাকে কি রোগ বলে আবার বলুন? হেমোফিলিয়া। হিমোফিলিয়া। আচ্ছা, ওকে, ইংলিশ মানে ট্রিসনা ডিজিজ নামে এরকম একটা কিছু বলে ওকে, আর কি। পরে এখন আমার কিছু গহনা ছিল অনেক। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে এই গহনাগুলো বিক্রি করে করে আমি চলে আসছি। ওকে, বিক্রি করে করে চলে আসছি। তেমন তো কোনো ক্যাশ ক্যাপিটাল তো ছিল না। জি। পরে আবার পরীক্ষা ছিল, ইয়াতে আমি দিতে পারি নাই, কারণ সেমিস্টার ফি দিতে পারিনি দেখে পরীক্ষাটা দেওয়া হয়নি। পড়াশোনাটা আর কমপ্লিট করতে পারেন নাই। না, এলএলবি তে মানে থার্ড জি, ইয়ারে ওঠার কথা ছিল, কিন্তু পরীক্ষা না দেওয়ার কারণে সেকেন্ড ইয়ারে রয়ে গেছি। এখন টিউশনি করছি, টিউশনি করেই চালাচ্ছি। টিউশনি করে প্রায় 12,000 টাকার মতো। ওটা দিয়ে আপনি এখন চলার চেষ্টা করছেন। হ্যাঁ, আমি যে বাসা ভাড়া দেই সেটা 6,500 টাকা। এদিকে বাচ্চারই কুলোতে পারে না। এটা খুব স্বাভাবিক। হ্যাঁ। ঢাকা শহরে 3 জন মানুষকে নিয়ে 12,000 টাকা দিয়ে চলে যাওয়াটা অনেক কঠিন, বাট সেই যুদ্ধটা আপনি করতে হচ্ছে আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ সময় আসছি। আমি প্রত্যাশা 2-1টা প্রশ্ন আপনাকে করব। আজকে এসে আপনি যখন এই 24-25 বছরের একজন যুবতী, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার জীবনের কোন জায়গাটায় ভুল করেছেন, কেন আজকে আপনাকে এই অনুষ্ঠানে আসতে হলো, কি পরিস্থিতিতে আপনি এখানে পড়তে হলো, এক কথায় উত্তর দিবেন? আবার ভুল ওইটাই যে যখন ওই যে আমার হাজবেন্ড যখন টাকা পয়সা নিয়ে আসছে অনেক, তখন ওই সময়টাতে আমি তো সে জানতাম যে এত টাকা, মানে কোনো অনেক ভুলে গেছিলাম আর কি। এত টাকা দেখে আমি ভুলে গেছিলাম ওর সাথে যে এটা হয়তো বা ভালোই। ওই সময়টা আমার বোঝা উচিত ছিল যে আমার হাজবেন্ড কোনো হয়তো বা খারাপ পন্থা অবলম্বন করতেছে, যেটা আমি বুঝতে পারিনি। বাট এই সময় এসে আমি সেটা উপলব্ধি করতে পারছি যে জীবনের ওই সময়কার ভুলগুলো আমার এখন এফেক্ট করতেছে। কোন ভুলগুলোর কথা বলছেন? ওই যে যেটা আপনি বুঝতে পারেন নাই বলছেন এটা? হ্যাঁ, বাট আমি তো বলব সবচেয়ে বড় ভুল ছিল যেই সময়টায় আসলে আপনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, যেই সময়টায় আসলে আপনি একটা মানুষের হাত ধরে বের হয়ে এসেছেন, আপনি আপনার ভবিষ্যৎটাকে না বুঝে মানে আবেগ থেকে আপনি সম্পর্কে জড়িয়েছেন। আপনি যদি একটু খুব ভালো করে খেয়াল করেন যে আপনি যখন তার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন, তখন তো সে কিছু করতো না। আপনি তো বললেন যে সে বেকার। বেকার ছিল। তার মানে হচ্ছে একটা মেয়ে তার ফিউচারটাকে এমন একজনের হাতে তুলে দিচ্ছে যে আসলে সে কিছু করছে না, মানে তার ভবিষ্যৎটা নিশ্চিত নয়। তো এই পরিস্থিতি থেকে আপনার মনে হয় না যে আসলে আপনার আবেগটাকে আপনি অতিমাত্রায় প্রায়োরিটি দিয়েছিলেন বলে আজকে আপনাকে এই অবস্থার মধ্যে মুখোমুখি হতে হচ্ছে? কারণ আপনি যদি আবেগবশবর্তী হয়ে সেই ডিসিশনটা না দিতেন, এই ভদ্রলোকও হয়তোবা এই লেভেলে প্রেশারাইজড হতো না যে এই সংসারটাকে টিকিয়ে রাখতে হবে, আপনাকে চিকিৎসা করাতে হবে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু তখন তার মাথার মধ্যে প্রেশার চলে আসে, যে প্রেশারটা থাকার কথা আপনার বাবা মায়ের। আপনি যদি ওই স্টেজে আপনার বাবা মায়ের সাথে থাকতেন, তাহলে নিশ্চয়ই সেই প্রেশারটা আপনার বাবা কিংবা মা তারা নিত। কিন্তু সেই প্রেশারটা কিন্তু ডাইভার্ট হয়ে গেছে পুরোটা আপনার হাজবেন্ডের উপরে। এটা কেন হলো? কারণ আপনারা কোনো ডিসিশন ছাড়া কোন রকমের সামনের ভবিষ্যৎকে নিশ্চিত না করে বিয়ে নামক রিলেশনটা জড়িয়ে পড়েছিলেন, এটাই তো। এর পরবর্তীতে গিয়ে আরেকটা ভুল করলেন যে আপনার হাজবেন্ড যখন ইনকাম স্টার্ট করলেন,
কি ওয়েতে তার বাসায় এত টাকা আসছে সেটা আপনি জানার চেষ্টা করেননি, করলে হয়তো শুরু থেকে আপনি তাকে সেভ করার চেষ্টা করতেন। করতাম। প্রথম ভুলটা কিন্তু তার মানে হচ্ছে আপনি খুব অল্প বয়সে একটা প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং ভবিষ্যৎকে নিশ্চিত না করে আবেগতাড়িত হয়ে বিয়ে করে ফেলেছিলেন, এবং সেই বিয়ের প্রেশারটা নিতে গিয়ে কিন্তু আপনার হাজবেন্ড ভুল পথে পা দিয়েছে, যেটা হয়তো আমি এখন এসে বুঝতে পারছি যে ওই ভদ্রলোক কেন করেছে। কারণ যে কোনো ব্যক্তি তার যখন আমরা যারা পুরুষ, আমরা যখন একটা পারিবারিক সম্পর্কে জড়িয়ে যাই, তখন কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গার চাইতে আমরা আমাদের পরিবারের মানুষগুলোর কথা ভাবি। এটা যে কোনো ছেলের ক্ষেত্রে ঘটে, যে কোনো মেয়ের ক্ষেত্রেও ঘটে। তো আমি এই জন্য বলবো যে আমরা আসলে আমাদের ভবিষ্যৎটাকে নিশ্চিত না করে যদি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদেরকে এরকম মানে বিভিন্ন বিপথে চলে যেতে হতে পারে। বাট যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। আমরা চাই যিনি চলে গেছেন তাকে নিয়ে এখানে আর আলোচনা করতে চাই না, কিন্তু আপনার একটি বাচ্চা আছে, আপনি বললেন তার বয়স 3 বছর, স্টিল আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি। আপনি লাইফের এমন কোনো স্টেজে আপনি নাই যে এটা আপনি এখন সুস্থ হয়ে উঠবেন। আমি বিশ্বাস করি যে আপনি নিয়মিত চিকিৎসা করছেন। সো এই প্রক্রিয়াটার মধ্যে আমি আশা করব যারা আজকে আমার লিসেনার, যারা আজকে আমার বন্ধু, এদের মধ্যে অনেকেই থাকো যারা তোমরা আসলে হয়তো কোনো একজন মানুষের পাশে থাকতে চাও। হতে পারে আমি যেমন ও বলছিল যে ও এলএলবি তে পড়াশোনা করছে, সেকেন্ড ইয়ার পর্যন্ত অলরেডি পড়াশোনা করেছে। আপনি কি এছাড়া কোনো কাজ জানেন যে কাজগুলো আপনি মনে হয় যে এই ধরনের কাজ কিন্তু আমি জানি বা আমি শিখেছি? আমি কম্পিউটার বিষয়ে খুব পারদর্শী।